You all know that this is our second free live class of this course, and in this class, I'm going to talk about introduction and identification of part of speech, as well as I'll show you that how can we make long English sentences from short sentence. That means how can you develop your freehand writing. Then I'll also show you some spoken rules and structure that you need to practice for developing your spoken English. So first of all, এই পার্ট অফ স্পিচটা আমি পড়াবো, বাট পড়ানোর আগে আপনাকে বুঝতে হবে বা জানতে হবে এইটা আমি কেন পড়বো, প্র্যাকটিক্যালি এটা আমার কোন কাজে লাগবে। এই যে টপিকটার উপর আমি এখন ডিসকাস করব, এই টপিকটা আপনাদের প্র্যাকটিক্যালি কোন জায়গাটাতে কাজে লাগবে, এই টপিকটা আপনাদের মূলত কি জন্য পড়তে হবে, এই কথাটা আমি আগে একটু আপনাদেরকে বলবো। কারণ একটা বিষয়ের উপর আমি লেকচার দিচ্ছি, আপনি শুধু শুনে যাচ্ছেন, বাট তার অ্যাকচুয়াল বেনিফিট যদি আপনি বুঝতে না পারেন তাহলে কখনোই আপনি ডেভেলপ করতে পারবেন না। তো এটা হচ্ছে সব থেকে মেইন কথা। তো এই জন্য আমি বলি, দেখেন, আমি গত ক্লাসেও একটু দেখিয়েছিলাম আপনাদের, যখন আমি বলছিলাম যে হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। তো সেই জায়গাটাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, কারো মনে আছে কিনা, যে 3 নম্বর পয়েন্ট ছিল এই পার্ট অফ স্পিচ, এবং আমি বলছিলাম যে এই পার্ট অফ স্পিচ সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট আপনার না থাকে, আপনি কখনোই ইংলিশে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবেন না। অর্থাৎ আমরা অনেকেই আছি ইংলিশে রিডিং পড়তে পারি, ওয়ার্ড গুলো বা একটা সেন্টেন্স রিড আউট করতে পারি, বাট সেন্টেন্স রিড আউট করে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল থট বা সেন্স আমরা নিয়ে আসতে পারি না। এটা নিয়ে আসতে না পারার মেইন রিজন বা মেইন কারণ আমাদের কি হতে পারে, আমরা মনে করি যে ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নেই, তাই হয়তো আমরা ইংলিশে কথা বলতে পারি না। এখন শুধুমাত্র ভোকাবুলারিটার জন্যই কি আপনি কথা বলতে পারেন না? না, ভোকাবুলারি মেইন ফ্যাক্ট না। ভোকাবুলারির থেকেও ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করা। অর্থাৎ পার্ট অফ স্পিচ জিনিসটা কি? পার্ট অফ স্পিচ জিনিসটা হচ্ছে স্পিচের পার্ট। স্পিচ মানে কথা বা বাক্য। এই যে আমি মুখ দিয়ে যে কথাগুলো বের করছি, যে লেকচারটা দিচ্ছি, এটাই আমাদের স্পিচ, অর্থাৎ বাক্য। এখন একটা বাক্যে, একটা একটা বাক্য বা একটা সেন্টেন্সের ডেফিনেশন কি? একটা বাক্যের ডেফিনেশন হচ্ছে যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটাকে ক্লিয়ারলি প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বলি। অর্থাৎ একটা সেন্টেন্স হতে গেলে ওয়ার্ড লাগে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত প্রতিটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে। এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। এগুলোর নাম হয়তো আপনারা শুনছেন বা চেনেন, বাট এদের প্র্যাকটিক্যাল ইউজটা আমাদের জানতে হবে। 8 প্রকার পার্ট অফ স্পিচ কি? এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই নামগুলো হয়তো আপনারা শুনছেন বা অর্থটাও জানেন, বাট প্র্যাকটিক্যালি এদের ব্যবহারটা কিভাবে হয় এইটা আমাদের জানতে হবে। এবং আপনি যদি ভোকাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট নাও রাখেন, কিন্তু একটা সেন্টেন্স পড়ে সেন্টেন্সের পার্ট অফ স্পিচ গুলোকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এই ওয়ার্ডটা এই পার্ট অফ স্পিচ, তাহলে বিশ্বাস করেন আপনি যে কোনো সেন্টেন্সে, সেটা যত কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হোক, একটা সেন্টেন্সের ভিতর যত বেশি ফ্রেজ বা ক্লজ যুক্ত করা থাক, আপনি সেই সেন্টেন্সের একটা অ্যাকচুয়াল সেন্স বা থট বা মিনিং আপনি বুঝতে পারবেন। কিন্তু ভোকাবুলারি জানা সত্ত্বেও যদি পার্ট অফ স্পিচ আপনি না বোঝেন, না ধরতে পারেন, আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে কখনোই একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল ট্রান্সলেশন আপনি করতে পারবেন না। আর আজকে আমি মেইনলি আপনাদের দেখাবো ফ্রি হ্যান্ড রাইটিংটা, অর্থাৎ কিভাবে ইংলিশে ফ্রি হ্যান্ডে একটা সিবি, একটা প্যারাগ্রাফ, একটা রিপোর্ট, একটা ব্লগ, অর্থাৎ ফ্রি হ্যান্ডে যে কোনো কিছু, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু রাইট ইন ইংলিশ। আপনি ইংলিশে সেটা লিখতে সক্ষম হবেন। তার জন্য আহ একটা ইউজফুল স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলবো আপনাদের সামনে। বাট সেই জায়গাটাতে যেতে হলে আমার এই পার্ট অফ স্পিচ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এই জন্য আমি আগে এটা একটু বোঝাবো আপনাদের। গ্রামাটিক্যাল টপিক একটু কঠিন লাগতে পারে, কষ্ট হতে পারে, বাট যদি শেখার ইচ্ছা থাকে মনে প্রাণে এবং এই ল্যাঙ্গুয়েজটাতে প্রফেশনাল হওয়ার ইচ্ছা থাকে, লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন, আপনি অবশ্যই অবশ্যই অনেক কিছু নিয়ে যেতে পারবেন আজকের এই ক্লাসটা থেকে। এতটুকু বলতে পারি, আপনার সময়টা বৃথা যাবে না। তো প্রথমত আমরা একটু পার্ট অফ স্পিচের ডেফিনেশনটা একটু দেখি। হিয়ার ইউ ক্যান সি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। পার্ট অর্থ অংশ এবং স্পিচ অর্থ বাক্য বা কথা। সুতরাং বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণীর বা প্রকারের শব্দগুলোকে পার্ট অফ স্পিচ বলে। দ্য ডিফারেন্ট ক্লাসেস অর কাইন্ডস অফ ওয়ার্ডস ইউজড ইন ইংলিশ স্পিচ আর কল্ড পার্ট অফ স্পিচ অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ। অর্থাৎ এই জিনিসটা মূলত কি, দেখেন, একটু বোঝা ট্রাই করেন। এখানে একটা সেন্টেন্স লেখা আছে যে গ্রেট,
মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। এই যে সেন্টেন্সটা আমার দেওয়া আছে, এই সেন্টেন্সে ব্যবহৃত যে ওয়ার্ডগুলো, যে শব্দগুলো, প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম আছে। যেমন এই গ্রেট শব্দটা হচ্ছে একটা ইন্টারজেকশন, মিনা একটা নাউন, ইজ একটা ভার্ব, দা একটা অ্যাডজেক্টিভ। আমরা এ এন্ড দি কে আর্টিকেল বলি, বাট আর্টিকেল 8 প্রকার। পার্ট অফ স্পিচের ভিতর আর্টিকেল নামে কোনো শব্দ নেই। তো অ্যাজ এ আর্টিকেল, অ্যাজ এ পার্ট অফ স্পিচ এই এ এন্ড দি এগুলো কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভ থেকে মূলত এগুলো আর্টিকেল বা ডিটারমিনার এগুলোর উৎপত্তি। সো এটা আমার একটা অ্যাডজেক্টিভ, অনলি একটা অ্যাডভার্ব, ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ, গার্ল একটা নাউন, উইথ একটা প্রেপোজিশন, হাইয়েস্ট একটা অ্যাডজেক্টিভ, স্কোর একটা নাউন, ইন একটা প্রেপোজিশন, দা একটা অ্যাডজেক্টিভ, ক্লাস একটা নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বললাম না, এই নাম বলাটা, এই নাম আইডেন্টিফাই করাটা শিখতে হবে। এইটা যদি আপনি পারেন, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কতটা সহজ হয়ে যাবে আপনার কাছে। ইংলিশে কথা বলা বা ফ্রি হ্যান্ডে লেখা বা যে কোনো কিছু রিড আউট করে তার অ্যাকচুয়াল মিনিং বোঝা, এটা আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না যদি আপনি পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন। এটা এতটা ইম্পর্টেন্ট। এবং আমি একটা কথা বারবার বলছিলাম, আপনি যে কোনো বই থেকে ইংলিশ ভোকাবুলারি পড়তে যান বা শিখতে যান, দেখবেন সেইখানে ভোকাবুলারির পাশে ছোট্ট করে ব্র্যাকেটে লেখা থাকে যেটা নাউন, বেটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। কারণ কি? কারণ ভোকাবুলারি গুলো পড়তে গেলেও এই পার্ট অফ স্পিচ ধরে পড়তে হয়। কিন্তু এই পার্ট অফ স্পিচ কখনো নির্দিষ্ট থাকে না। অর্থাৎ এগুলোকে কখনো এইভাবে মুখস্থ রাখা যায় না যে ঠিক এই ওয়ার্ড গুলোই এই পার্ট অফ স্পিচ হবে। এটা অবস্থান ভেদে পরিবর্তন হয়। এই পরিবর্তনটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। এই পরিবর্তনটা যদি বুঝতে না পারি, তাহলে আমরা কখনোই ইংলিশে একটা সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবো না। যেমন গত ক্লাসে আপনারা যারা ছিলেন, আমি আপনাদের এই বিষয়গুলো দেখিয়েছিলাম। যেমন এই যে একটা সেন্টেন্স বলছিলাম যে দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। যারা গত ক্লাসে ছিলেন তারা বুঝবেন। এই যে একটা সেন্টেন্স ছিল যে দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। এই ম্যাঙ্গো শব্দটা একটা নাউন, কথাটা একটু বোঝেন। আবার এইখানে একটা সেন্টেন্স আছে দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এটা একটা আম গাছ। এখানে ট্রিটা নাউন এবং এই ম্যাঙ্গোটা এই ট্রিকে মডিফাই করছে। তো এই সেন্টেন্সে ম্যাঙ্গো ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ আগের সেন্টেন্সে যে ওয়ার্ড নাউন ছিল, সেম ওয়ার্ড পরের সেন্টেন্সে কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এইভাবে সেন্টেন্সের অবস্থানের উপর ডিপেন্ড করে এই পার্ট অফ স্পিচ গুলো পরিবর্তন হয়। এছাড়া আমি আপনাদের আরেকটা বিষয় দেখিয়েছিলাম, এই জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপলের কথা বলছিলাম। এরাও তো পার্ট অফ স্পিচের একটা পার্ট বা অংশ। জেরান্ড বলতে নাউনকে বোঝায়, তাই না? পার্টিসিপল বলতে অ্যাডজেক্টিভকে বোঝায়। তো এই জায়গাটার কথা আমি বলছিলাম। আমি যদি আজকে আরেকটা সেন্টেন্স আপনাদের একটু লিখে দেখাই, মানে এটা কতটা ইম্পর্টেন্ট দেখেন। আর এই পার্ট অফ স্পিচটা মূলত কি? এটা হচ্ছে মূলত আমাকে জাস্ট এতটুকু বুঝতে হবে, আমি যখন ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করছি, সেন্টেন্স তৈরি করতে গেলে আমার শব্দের ব্যবহার করতে হচ্ছে, যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে এক একটা সেন্টেন্স হয়। তো একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে। যেমন আমরা মানুষ, প্রত্যেকটা মানুষের একটা নাম আছে না, যেটা রহিম, এটা করিম, এটা জসিম। প্রত্যেকটা মানুষের একটা পদবি, একটা ডেজিগনেশন থাকে না, যে এই লোকটা টিচার, এই লোকটা ডক্টর, এই লোকটা ফার্মার, এই লোকটা বিজনেসম্যান। এরকম প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে, এবং এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। ওই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এদের থেকে আসে। বাট এদের আইডেন্টিফাই করাটা আমরা যদি ভালোভাবে বুঝতে পারি, তাহলে যে কোনো সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করে আনতে পারবো। এটা কত বড় একটা ভূমিকা রাখে ইংলিশ সেন্টেন্স তৈরির ক্ষেত্রে, সেটা আজকের এই ক্লাসটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আমি এখানে আরেকটা ভার্ব লিখি, ফর এক্সাম্পল দেখেন, STEAL, স্টিল। এই স্টিল শব্দটার বাংলা অর্থ হচ্ছে চুরি করা, চুরি করা। এখন আমি যদি এই ওয়ার্ডটাকে আপনাকে আমি যদি প্রশ্ন করি যে বলেন তো এটা কোন পার্ট অফ স্পিচ, আপনি এক কথায় বলবেন যে এই ওয়ার্ডটা হচ্ছে একটা ভার্ব, স্টেল মানে চুরি করা। ঠিক আছে? এখন আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, হি ইজ স্টেলিং মানি। এই সেন্টেন্সটা যারা টেন্স বোঝেন তারা দেখেই বুঝতে পারবেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স, এবং এর বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করছে, সে টাকা চুরি করছে। অর্থাৎ টাকা চুরি করিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। ইজটা অক্সিলারি ভার্ব, স্টেলিংটা মেইন ভার্ব। কিন্তু আমি যদি এখানে এইভাবে একটা সেন্টেন্স বলি, স্টেলিং মানি ইজ আ ব্যাড হ্যাবিট, টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস। এই স্টেলিং শব্দটা এখানে জিরান্ডের কাজ করে বা নাউন হিসাবে বসে। আমার কথাটা একটু বোঝেন। অর্থাৎ এই স্পেলিংটা কিন্তু এখানে ভার্ব না, একই ওয়ার্ড, একই স্পেলিং। একটা সেন্টেন্সে ভার্ব হিসাবে বসতেছে, এক ধরনের মিনিং দিচ্ছে। আরেকটা সেন্টেন্সে নাউন হিসাবে বসতেছে, অন্য আরেক রকম মিনিং দিচ্ছে। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, আই স আ বয় স্টেলিং মানি,
এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। এখানে মেইন ভার্বটা হচ্ছে এই স, পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এই স্পেলিংটা একটা পার্টিসিপল বা অ্যাডজেক্টিভের কাজ করে, এই বয়কে মডিফাই করতেছে। সো এইটা হচ্ছে পার্টিসিপল। আবার এই স্টেলিং এর পরিবর্তে বা এই ভার্ব প্লাস আইএনজির পরিবর্তে টু প্লাস বিয়ন ব্যবহার করা যায়। যেমন আই স এ বয় স্টেলিং না বলে এরকম বলা যায় যে টু স্টেল, STEAL, টু স্টেল মানি। আবার দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে হি হ্যাজ STOLEN স্টোলেন মানি, এই সেন্টেন্সটা বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করেছে। এইটা হচ্ছে, আমি গত ক্লাসে বলছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সবার আগে ভার্বের ফর্ম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হয়। ভার্বের ফর্ম সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট আপনার না থাকে, আপনি কখনোই ইংলিশে কথা বলতে পারবেন না। আপনি যে রুল শিখতে যান, যে গ্রামার, যে বই পড়তে যান, যেখান থেকে যেভাবে লিসনিং করেন বা প্র্যাকটিস করেন, প্রত্যেকটা জায়গায় ভার্বের ফর্মের পরিবর্তনের কারণেই টাইমের পরিবর্তন হয় বা সেন্সের পরিবর্তন হয়। আমার এই কথাগুলো একটু ভালোভাবে বোঝার ট্রাই করেন। দেখেন, এখন কোথায় ছিলাম? এই যে এই স্টিল যে ভার্বটা, এর পাস্ট ফর্ম স্টোল, পাস্ট পার্টিসিপল স্টোলেন, প্রেজেন্ট পার্টিসিপল স্টেলিং। স্টেল মানে কি বললাম? যে চুরি করা। এখন হি হ্যাজ স্টোলেন মানি, এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করেছে। কোন টেন্স? এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার এই শব্দটাকে ভার্ব হিসাবে ব্যবহার না করে আমি যদি অন্যভাবে জাস্ট একটা ওয়ার্ড হিসাবে নেই, জাস্ট একটা অ্যাডজেক্টিভ হিসাবে নেই, এই ধরনের ওয়ার্ড আপনারা অনেক জায়গায় দেখবেন। বাট অনেকে মনে করে এগুলো ভার্ব, এগুলো কোনো কন্টিনিউয়াস টেন্স বা এগুলো কোনো পারফেক্ট টেন্স, বাট না। যেমন দেখেন, আমি যদি বলি দ্য পুলিশ caught the thief with stolen money, পুলিশ চোরটাকে ধরেছিল চুরি করা টাকা সহ। অর্থাৎ চুরি করা টাকা সহ পুলিশ চোরটাকে ধরেছিল। এটা পাস্ট টেন্সের একটা সেন্টেন্স। এই যে স্টোলেনটা আমি লিখলাম, দেখেন এই হি হ্যাজ স্টোলেন মানি, সে টাকা চুরি করেছে, এটা এখানে ভার্ব। কিন্তু এই যে স্টোলেনটা আমি লিখলাম, এটা আমার একটা অ্যাডজেক্টিভ, এই মানিকে মডিফাই করছে, এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে এখানে। বা এটাকে বলা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাট পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, ইভেন প্যাসিভের বিভিন্ন স্ট্রাকচার ইউজ করি। কোথায়? অক্সিলারি ভার্বের পরে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এদের পরে এটা বসে। কিন্তু এটা অন্য কোনো অক্সিলারি ভার্বের সাথে না, একা একা একটা সেন্টেন্সে বসতেছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেটা কি হবে? এটা এখানে কোনো ভার্ব না, দেখা যায় ভার্বের মতো, এটা বলে নন ফাইনাইট ভার্ব, অ্যাজ এ পার্ট অফ স্পিচ, একটা অ্যাডজেক্টিভ। আবার এই যে কথাটা বললাম স্টেলিং, একই ওয়ার্ড, একই স্পেলিং, তিনটা সেন্টেন্সেই বসছে, বা তিনটা সেন্টেন্সের মিনিং কিন্তু একদমই মানে সম্পূর্ণ ডিফারেন্ট। তিনটা সেন্টেন্সের মিনিংই কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। প্রথম সেন্টেন্সটার বাংলা অর্থ কি? সে টাকা চুরি করছে। পরের সেন্টেন্সের বাংলা অর্থ কি? চুরি করা, টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস। পরের সেন্টেন্সের বাংলা অর্থ কি? আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। অর্থাৎ তিনটা সেন্টেন্সেরই মিনিং কিন্তু ভিন্ন। কেন ভিন্ন? শুধুমাত্র পার্ট অফ স্পিচের পরিবর্তনের কারণে। এই প্রথম এই ওয়ার্ডটা হচ্ছে আমার ভার্ব, এই পরের ওয়ার্ডটা হচ্ছে আমার নাউন, পরের ওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আবার এই যে স্টোলেন, এটা আমার ভার্ব, বাট এই স্টোলেন এটা আমার এখানে অ্যাডজেক্টিভ। সো এই জন্য এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে না বোঝেন, আইডেন্টিফাই করতে না পারেন, আপনি কখনোই একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল সেন্স বা অ্যাকচুয়াল মিনিং আপনি বের করতে পারবেন না। এই জন্য বলছি পার্ট অফ স্পিচটা জানা অনেক ইম্পর্টেন্ট। এটা আমি জাস্ট একটু এখন দেখাবো, এটা দেখানোর পরেই খুব বেশি না, জাস্ট এর ইন্ট্রোডাকশন পার্টগুলো নিয়ে আলোচনা করব। তারপরে একটু আইডেন্টিফাই করাটা আমি আপনাদেরকে দেখাবো। দেখানোর পরে আমি মেইন জায়গাটাতে আসবো। যারা রাইটিং এ এক্সপার্ট হতে চান, গতকাল আমি একটু দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে, ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে ডেভেলপ করা যায়, ফ্রি হ্যান্ডে কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি কিভাবে লেখা যায়, কিভাবে একটা সিভি, প্যারাগ্রাফ, কম্পোজিশন, রিপোর্ট ফ্রি হ্যান্ডে আপনি লিখতে পারেন, তার জন্য একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি দেখাবো। বাট তার আগে এই যে কথাগুলো আমি বললাম এই পার্ট অফ স্পিচের বিষয়ে, এই জায়গাটা কি আপনারা বুঝতে পারছেন? এই জেরান্ড, ইনফিনিটিভ বা পার্টিসিপল, এই যে জায়গাটা বা এই যতটুকু আমি বললাম এই পর্যন্ত, মোটামুটি কি বুঝতে পারছেন কিছু একটা জিনিসটা? হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমার নিতে হবে। কারণ এই জিনিসগুলো সম্পর্কে ভালো কনসেপ্ট না থাকলে, শুধুমাত্র ইংলিশ মানে শুধুমাত্র রুলস আর স্ট্রাকচার পড়ে এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই দিয়ে আপনি হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবেন, এরকম রুলস এবং স্ট্রাকচার পড়ে কখনো ল্যাঙ্গুয়েজটা কভার করা যায় না। আপনি যদি ইংলিশে প্রফেশনাল হতে চান, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, আপনার নেক্সট জেনারেশনকে শেখাতে চান, তাহলে এর এই অরিজিনটা আমার বুঝতে হবে, যে কিভাবে আসতেছে, কি হচ্ছে, কি আছে এর ভিতরে, আমার ঠিক কোন জায়গাটাকে
কোন জায়গাটাতে আমার ফোকাস করতে হবে। তো আমরা একটু পার্ট অফ স্পিচ এগুলোর প্রত্যেকটা ডিটেলস ক্লাস আছে, তো সেটা আমরা পরে দেখবো। আজকে জাস্ট একটু এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ডেফিনেশনটা এবং এটার যে আইডেন্টিফিকেশন সেটা আমরা একটু দেখবো, ইন্ট্রোডাকশন অ্যান্ড আইডেন্টিফিকেশন। তো নাউন কি, খুব সংক্ষেপে আমি বলে যাই, কারণ আমি অনেকগুলো বিষয় প্র্যাকটিক্যালি দেখাবো। তো নাউন কি, দেখেন, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। আই মিন, যে কোনো কিছুর নামকেই নাউন বলে। সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, ইভেন গুণের নাম, যে কোনো নাম, এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। যেমন লেখা আছে রেহানা, ঢাকা, গার্ল, আর্মি, সল্ট, বাংলাদেশ, রহিম, করিম, অনেস্টি, কাইন্ডনেস। এখন আপনি বলতে পারেন যে কোনো ওয়ার্ড যদি নাউন হয় তাহলে অন্য পার্ট অফ স্পিচ গুলো কিভাবে হয়? অন্য পার্ট অফ স্পিচ গুলো, আমি আবারও বলছি, তাদের নিজস্ব ডেফিনেশন এবং সেন্টেন্সের অবস্থানের উপর ডিপেন্ড করে হয়। যেমন দেখেন, এইখানে একটা আছে প্রোনাউন। প্রোনাউন জিনিসটা কি, যে নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলে। আর প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড ফর নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। আই, উই, ইউ, হি, শি আর দ্য প্রোনাউন। অর্থাৎ এই জিনিসটা ঠিক কি, দেখেন এই প্রোনাউনের ব্যবহারটা কেন হয় আমাদের প্র্যাকটিক্যালি একটু বুঝতে হয়। দেখেন, ইংলিশ তো একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। এখন এই প্রোনাউনটা কেন আসছে জানেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজে রিডান্ডেন্সির ব্যবহার হয় না। রিডান্ডেন্সি মানে দ্বিরুক্তি। আমরা বাংলায় অনেক সময় এরকম ধরনের কথা বলি না, যে সে গান গাইতে গাইতে ভাত খায়, সে নাচতে নাচতে স্কুলে যায়। এই যে গাইতে গাইতে, নাচতে নাচতে বাংলায় বলি, বাট এটা যদি আপনি ইংলিশে ট্রান্সলেট করেন, আপনি এরকম বলতে পারবেন না হি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং। জাস্ট একবার বলতে হবে ড্যান্সিং। ইংলিশে একটা ওয়ার্ডের দুইবার ব্যবহার এইভাবে, বা দ্বিরুক্তির ব্যবহার যেটাকে বলা হয় রিডান্ডেন্সি, এর ব্যবহারটা হয় না। তো এই প্রোনাউনের উৎপত্তিটা হয় কিন্তু এই দ্বিরুক্তির ব্যবহারটা দূর করার জন্য। প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে নাউনের ব্যবহার করা, এটা অন কাইন্ডস অফ রিডান্ডেন্সির কাজ করে। তো প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে নাউনের পরিবর্তে আপনি যদি প্রোনাউনের ব্যবহার করেন, একটা সেন্টেন্স দেখতে, বলতে বা লিখতে অনেক বেশি সুন্দর লাগে। জিনিসটাকে আমি একটা মিনিটে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই। মনে করেন, এগুলো আপনারা সব বোঝেন, আপনারা না বোঝার কিছু নেই, এই জন্য আমি খুব বেশি কথা বলবো না। মনে করেন আমি জাস্ট এরকম একটা কথা বললাম যে রহিম ইজ আ গুড বয়, রহিম একটা ভালো ছেলে। আবার আমি যদি বলি রহিম গোস টু স্কুল এভরিডে, রহিম প্রতিদিন স্কুলে যায়। আবার আমি যদি বলি রহিম রিডস ইন ক্লাস 10। আবার আমি যদি বলি, কথাটা বোঝেন, আবার আমি যদি বলি যে রহিম ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই যে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে আমি রহিম লিখলাম, এটা না লিখে জাস্ট প্রথম সেন্টেন্সে রহিম রেখে বাকিগুলোতে যদি আমি রহিমের পরিবর্তে হি এর ব্যবহার করি, এটাকে বলা হয় প্রোনাউন। এবং এইটা ব্যবহার করলে কি হয়, এই রিডান্ডেন্সির প্রবলেমটা দূর হয় এবং একটা সেন্টেন্স দেখতে, বলতে বা লিখতে অনেক বেশি সুন্দর দেখায় বা সুন্দর লাগে। এই জন্যই প্রোনাউনের ডেফিনেশন হচ্ছে প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। প্রোনাউনটা মূলত নাউনের পরিবর্তে বসে। এই প্রোনাউনের উপরেও আমার পেইড কোর্সে ডিটেলস ক্লাস আছে। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, হ্যাঁ, ইন্টারোগেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো এই প্রোনাউন গুলো ডিটেলসে জানলে কি হয়, একটা সেন্টেন্সের শুরুর জায়গা, আমরা সেন্টেন্স কথা বলতে গেলে শুরু কি কি দিয়ে কথা শুরু করবো এটা আমরা বুঝে পারি না। এই শুরুর জায়গাটা নিয়ে আর টেনশন করতে হয় না। এই প্রোনাউনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, এরপর দেখেন অ্যাডজেক্টিভ। এটা এখানে খুব বেশি সময় ওয়েস্ট করব না। তো দেখেন অ্যাডজেক্টিভটা কি, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে। অ্যান্ড অ্যাডজেক্টিভ মডিফাইস অর কোয়ালিফাইস আ নাউন, প্রোনাউন অর এনিথিং ইকুইভ্যালেন্ট টু আ নাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভ জিনিসটা কি, এটা হচ্ছে এমন একটা শব্দ যা কোনো সেন্টেন্সের নাউন, প্রোনাউন অথবা নাউন অথবা প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে। যেমন দিস ইজ আ নাইস পেন, এটা একটা সুন্দর কলম, এই নাইসটা আমার অ্যাডজেক্টিভ। শি ইজ আ বিউটিফুল লেডি, এই বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। এখন এই জিনিসটা মূলত কি আমি একটু বোঝাই বলি। দেখেন, আমাদের যে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতরে শুধুমাত্র জিস্ট বা মেইন পার্ট অফ স্পিচ কোনটা জানেন? এই নাউন, প্রোনাউন আর ভার্ব। অর্থাৎ এই তিনটা হচ্ছে জিস্ট। জিস্ট মানে কি, এই তিনটা না হলে আপনি একটা সেন্টেন্স গঠন করতে পারবেন না। মিনিমাম একটা সেন্টেন্স গঠন করতে গেলে নাউন, প্রোনাউন এবং ভার্ব আপনার মাস্ট লাগবেই লাগবে।
এই হচ্ছে মেইন কথা। আর বাকি যে পার্ট অফ স্পিচ গুলো আছে, সেটা আপনার অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, প্রেপোজিশন হোক, কনজাংশন বা ইন্টারজেকশন, এগুলো হচ্ছে সেন্টেন্সের বাড়তি অংশ। এরা কি করে, একটা সেন্টেন্সকে মডিফাই করে, একটা সেন্টেন্সকে বিশেষায়িত করে, একটা সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, রংচং করে। এই অ্যাডজেক্টিভ বা এই যে প্রেপোজিশন, এরা নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করে, নাউন প্রোনাউনের আগে বসে, নাউন প্রোনাউনকে মডিফাই করে। অ্যাডভার্ব মূলত ভার্বকে নিয়ে কাজ করে, ইভেন অ্যাডজেক্টিভকে নিয়েও কাজ করতে পারে। আবার কনজাংশন বা ইন্টারজেকশন, কনজাংশন আলাদা দুইটা ওয়ার্ড, সেন্টেন্স বা ক্লজকে কানেক্ট করে বা জোড়া লাগায়, অর্থাৎ এগুলো সবই বাড়তি অংশ। মেইনলি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে নাউন, প্রোনাউন এবং ভার্বের প্রয়োজন হয়। যেমন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে। তাহলে আমার এই শিটা হচ্ছে একটা প্রোনাউন, ইজটা হচ্ছে আমার ভার্ব, আর এই গার্ল হচ্ছে আমার একটা নাউন। এই তিনটা ওয়ার্ডের শি ইজ গার্ল, একটা ওয়ার্ড আপনি যদি বাদ দেন, আপনার কি সেন্টেন্সের কোনো অর্থ থাকবে? থাকবে না কিন্তু, কোনো অর্থ থাকবে না। এখন আপনি যদি বলেন শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে, এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন? এই নাউনের সংখ্যা বোঝাচ্ছে যে সে মেয়ে, সে একটা মেয়ে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন আমি যদি বলি যে শি ইজ আ গার্ল, শি ইজ আ বিউটিফুল গার্ল, বিউটিফুল, সে একটা সুন্দরী মেয়ে। আবার আমি যদি বলি সে সুন্দরী মেয়ে, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, সে খুব সুন্দরী মেয়ে। সো এই বিউটিফুলটাও এই অ্যাডজেক্টিভকে, এই সরি এই নাউনকে মডিফাই করে, তো এটাও আমার অ্যাডজেক্টিভ। আবার এই ভেরি শব্দটা মূলত বিউটিফুলকে মডিফাই করে, যে সে সুন্দরী মেয়ে, সে সুন্দরী, সে খুব সুন্দরী, এটা একটা অ্যাডভার্ব। অর্থাৎ এই যে ভিতরে যে তিনটা শব্দ, এ, বিউটিফুল অথবা ভেরি, এই তিনটা ওয়ার্ড যদি আপনি নাও বসাতেন, আপনার কিন্তু সেন্টেন্সের একটা মিনিং বা একটা অর্থ আপনার থাকতো। কিন্তু এই শি ইজ গার্ল, এই তিনটার একটা যদি আপনি বাদ দেন, আপনার সেন্টেন্সের কোনো অর্থ ওইভাবে থাকবে না বা হবে না। তো এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে, যে নাউন, প্রোনাউন এবং ভার্ব, এরা হচ্ছে মেইন পার্ট অফ স্পিচ বা জিস্ট। এদের না হলে সেন্টেন্স ওইভাবে তৈরি করা যায় না। বাকি যে পার্ট অফ স্পিচ গুলো আছে, এরা নাউন, প্রোনাউন এবং ভার্বকে নিয়ে কাজ করে, এদেরকে মডিফাই করে, এদেরকে বিশেষায়িত করে, এদের সম্পর্কেই অতিরিক্ত তথ্য দেয়। তো অ্যাডজেক্টিভের কাজটা হচ্ছে মূলত নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। ভার্ব জিনিসটা কি দেখেন, ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, এগুলো বোঝায়। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্সেস, ইট ইজ দ্য এসেনশিয়াল পার্ট। ওকে, উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। ভার্ব ছাড়া ইংলিশের কোনো সেন্টেন্স তৈরি করা যায় না। এবং এই ভার্বের গুরুত্ব কতটা, সেটা গতকালকে যারা ছিলেন লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে বলেছিলাম। দেখেন, হি হচ্ছে আমার সাবজেক্ট, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে কিন্তু সাবজেক্টের পরেই ভার্ব থাকে। কিন্তু সাবজেক্ট থেকে দূরেও আপনি ভার্ব দেখতে পারেন, যেটা আমি এইমাত্র আপনাদের কিছু এক্সাম্পল দিয়ে দেখালাম। যেমন এইখানে যে এক্সাম্পল গুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম, এখানে যে এক্সাম্পল গুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম, যে হি ইজ স্টেলিং মানি, এই যে ইজ স্টেলিং আমার ভার্ব। আবার এই যে স্টেলিং মানি ইজ আ ব্যাড হ্যাবিট। আবার এই যে সেন্টেন্সটা, এই 3 নম্বর সেন্টেন্সটা একটু দেখেন তো। এই সেন্টেন্সটাতে আমার কিন্তু দুটো ভার্ব আছে, একটা হচ্ছে স, সি এর পাস্ট ফর্ম স মানে দেখা, আর একটা হচ্ছে এই যে স্টেল, টু স্টেল বা স্টেলিং, দুটো ভার্ব। কিন্তু কোন সেন্টেন্সের সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটাই হচ্ছে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। এছাড়া সাবজেক্ট থেকে দূরে যদি আর কোনো ভার্ব বসে, সেটাকে নন ফাইনাইট ভার্ব বলে। সেটা জেরান্ট, ইনফিনিটিভ বা পার্টিসিপল হতে পারে। অর্থাৎ দেখা যায় ভার্বের মতো, দেখা যাচ্ছে ভার্ব, কিন্তু সেন্টেন্সে অন্য পার্ট অফ স্পিচের কাজ করে, নাউন, প্রোনাউন, নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এই হিসাবে আমার বসতে পারে। এই হচ্ছে আমার মেইন কথা। ঠিক আছে, অর্থাৎ এগুলো যদি আপনি ভালোভাবে আইডেন্টিফাই করতে না পারেন, একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করাটা কঠিন হয়ে যায়। যেমন হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি, সে গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করার জন্য বা আমার সাথে দেখা করতে। এখানে দুটো ভার্ব, একটা হচ্ছে স্যাট, একটা হচ্ছে মিট। মিট মানে দেখা করা, স্যাট মানে বসা। বাট সাবজেক্টের পরে যে ভার্বটা বসছে, এটা হচ্ছে আমার মেইন ভার্ব। আর এই মিট হচ্ছে নন ফাইনাইট ভার্ব, টু প্লাস ভি অন, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু মিট মানে দেখা করতে, করতে, বলতে, লিখতে, চলতে টু প্লাস ভি অন এর ব্যবহার হয়। সেরকম আমাকে এই বিষয়গুলো বুঝতে হবে, যে সাবজেক্ট থেকে দূরে যে ভার্বটা বসে, আমার দেখা যায় চেহারাটা ভার্বের মতো দেখতে, হ্যাঁ, কিন্তু ওটা ভার্ব না, আসল ওটা অ্যাডজেক্টিভ বা নাউন এগুলো হতে পারে। এরপর দেখেন অ্যাডভার্ব, আমি মূলত আজকে এটা নিয়েই কথা বলবো, এটা নিয়ে আমি মেইনলি কাজ করবো আপনাদের সঙ্গে। সো এটা নিয়ে খুব বেশি কথা আমি এখন আর বলবো না, যেহেতু এটার প্র্যাকটিক্যাল ব্যবহারই আমি দেখাতে যাব। যখন আমি যেটা আমি বললাম না, যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ডেভেলপমেন্ট, যেটা ফ্রি হ্যান্ড রাইটিং এ কোনো কিছু কিভাবে লিখতে হয় সেটা আমি দেখাবো আপনাদের, সেটা এই অ্যাডভার্বকে নিয়েই কাজ মূলত। তো তারপরে এখানে যখন আসছে, আমি একটু বলে দিই যে ওয়ার্ড সাধারণত নাউন, প্রোনাউন
ইন্টারজেকশন ব্যতীত যে কোনো পার্ট অফ স্পিচ বা ফ্রেজ বা কোনো সেন্টেন্সকে মডিফাই বা বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। অ্যাড প্লাস ভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে মূলত ভার্বকে মডিফাই করা, ভার্বকে বাড়িয়ে বলা। এটা হচ্ছে ওই অ্যাজেক্টিভের সঙ্গে কম্পেয়ার করতে, অ্যাজেক্টিভের সম্পূর্ণ বিপরীত। অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে নিয়ে কাজ করে, নাউন বা প্রোনাউনকে বাড়িয়ে বলে। আর অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে বাড়িয়ে বলে। অ্যাডভার্ব কখনোই নাউন প্রোনাউনকে মডিফাই করে না। হ্যাঁ, যেমন দেখেন প্যান্থার ক্যান রান ফাস্ট, প্যান্থার মানে চিতাবাঘ, ক্যান এটা মডাল ভার্ব, রান হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ চিতাবাঘ দৌড়াতে পারে। এবার কেমন দৌড়ায়, তার দৌড়ানোর ধরনটা কেমন, দ্রুত দৌড়ায়। সো এই ফার্স্ট শব্দটা ওই ভার্ব রান কে মডিফাই করে। হ্যাঁ, সুষমা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। এই যে সুষমা আমার সাবজেক্ট, ইজ আমার ভার্ব, এই গার্ল আমার কমপ্লিমেন্ট বা নাউন। বাট এই যে বিউটিফুল শব্দটা, এইটা কি অ্যাজেক্টিভ, কেন গার্লকে মডিফাই করছে, সুষমা ইজ আ গার্ল, ইজ আ বিউটিফুল গার্ল। কিন্তু সে সুন্দরী মেয়ে, সে খুব সুন্দরী মেয়ে, সে ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, এই ভেরিটা আবার অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব কিন্তু অ্যাজেক্টিভকেও মডিফাই করতে পারে, প্রেপোজিশনকেও মডিফাই করতে পারে, নিজেকে নিজে মডিফাই করতে পারে, ইভেন একটা হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। সেটা কিভাবে করে আমি এখনই দেখাই দিব আপনাদের। কিন্তু অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করে না, নাউন প্রোনাউনকে মডিফাই করে না। আর মেইনলি অ্যাডভার্বটা হচ্ছে ভার্বকে বাড়িয়ে বলে, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। আচ্ছা, এটা আমি বলছি পরে, একটু ওয়েট করেন। এর পরেরটাতে আমরা একটু দেখি প্রেপোজিশন। এইটা কি? প্রে শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে আমরা মূলত প্রেপোজিশন বলি। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। অর্থাৎ এই জিনিসটা ঠিক কি জানেন, এটা হচ্ছে অর্নামেন্টের কাজ করে। একটা মেয়েকে আপনি যদি সিনেমার নায়িকাদের সাজায় না, বা নতুন বউকে সাজায় না, হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক, সুন্দর শাড়ি পরান, দেখতে যেমন সুন্দর লাগে। একটা ছেলেকে আপনি যদি কোট বুট শার্ট টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে। একটা সেন্টেন্সে আপনি যদি প্রেপোজিশনের ব্যবহার করেন, তাহলে সেন্টেন্সের সৌন্দর্য বেড়ে যায়। অর্থাৎ প্রেপোজিশন একটা সেন্টেন্সকে গর্জিয়াস করে তোলে, একটা সেন্টেন্সকে ডেকোরেট করে, বাক্যের অলংকার হিসাবে কাজ করে। আমার এই ফ্রি ক্লাসগুলোর মধ্যেই প্রেপোজিশনের উপর ডিটেইলস ক্লাস আছে, কোথায় কোন প্রেপোজিশন সঠিকভাবে বসাতে হয়, একদম সম্পূর্ণ একটা ক্লাস শুধুমাত্র প্রেপোজিশন নিয়ে। যারা এই 7 ক্লাসে মনে হয় আছে, তো যারা এই ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ করবেন তারা এটা পাবেন। তো প্রেপোজিশন বসে মূলত কোথায়, এর অবস্থানটা কোথায়, নাউন বা প্রোনাউনের আগে। একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের আগেই মূলত প্রেপোজিশনটা বসে। যেমন পুট দ্য বক্স অন দ্য টেবল, আই লিভ উইথ মাই ফ্যামিলি, হি লিভস ইন আমেরিকা। হ্যাঁ, সো এই জায়গাগুলোতে অবজেক্টের জায়গায় মেইনলি যখন নাউন বা প্রোনাউন থাকে তার আগেই প্রেপোজিশনটা বসে। এটা আমি দেখাবো আপনাদের আরো ডিটেলসে। এরপর দেখেন কনজাংশন। কনজাংশন অর্থ সংযোগ স্থাপন, দুইটা ওয়ার্ড, শব্দ, দুইটা বাক্য অথবা বাক্যাংশ, ক্লজ বা ফ্রেজের ভিতর সংযোগ স্থাপনকারী শব্দকে কনজাংশন বলে। এটা আমার রাইটিং এ দরকার হয়। অ্যান্ড, অর, বাট, দো, অলদো, দিজ আর দ্য কনজাংশন, ইউ নো দ্যাট দে আর চেয়ারফুল বাট ব্রড মাইন্ডেড, শি ইজ হ্যাপি বাট ফ্রাস্ট্রেটেড, আই উইল গো ইফ ইউ কাম। সো দিজ আর দ্য কনজাংশন। এগুলো নিয়ে আমরা কথা বলবো, রাইটিং এ আমাদের বেশি দরকার হয়। এরপর আছে ইন্টারজেকশন। এটা কি? দেখেন, আবেগ অনুভূতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের আবেগ অনুভূতি প্রকাশে ইংরেজিতে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন হুররে, আল্লাহ, ফাই, ব্রাভো, হার্শ, ফো, হ্যালো। এইগুলোকে ইন্টারজেকশন বলে। এগুলো দেখলেই চেনা যায়। মানে সেন্টেন্সে ইন্টারজেকশন বাদে অন্যান্য যে পার্ট অফ স্পিচ গুলো আছে, ওই অন্যান্য সকল পার্ট অফ স্পিচ গুলো কিন্তু আমার একটার সাথে আরেকটা ওয়ার্ডের সাথে কানেক্টেড থাকে, একটা আরেকটাকে মডিফাই করে, একটার জন্য আরেকটা বসে। বাট এই ইন্টারজেকশন জিনিসটা হচ্ছে একদম আলাদা, সেপারেট। এগুলো দেখলেই চেনা যায়, এরকম বিস্ময় সূচক বা এক্সক্লামেশন সিম্বল থাকে। আর এই ওয়ার্ডগুলো যেমন আল্লাহ, হিজ নো মোর, হাই সে আর নেই, ফাই অর ফু, ইউ আর সো ব্যাড, সি তুমি এত খারাপ, ব্রাভো, ইউ আর ডুইং ওয়েল, হাস, সামন ইজ কামিং, হ্যালো, আর ইউ লিসনিং টু মি। হ্যাঁ, তো এইগুলো দেখলে চেনা যায়। এটা যেটা আমি বললাম যে অন্যান্য ওয়ার্ডের সাথে ওইভাবে কানেক্টেড না। হ্যাঁ, এখন আমি যদি একটু পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশন নিয়ে কথা বলি আপনাদের সঙ্গে। এইখানে দেখেন কিছু সেন্টেন্স আছে, এগুলো হচ্ছে বিগত সালে বিসিএস বা ব্যাংক জবে আসা কিছু কোশ্চেন, আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ থেকে। এটার একটু আইডেন্টিফিকেশনটা দেখানোর পরে আমরা রাইটিং এর ভিতরে মুভ করব। যারা এই ফ্রি হ্যান্ড রাইটিং এর কথাটা আমি যাদেরকে বললাম, যারা ডেভেলপ করতে চান, তারা করতে পারবেন। তো এই জায়গাটা দেখেন, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। এই আই হচ্ছে সাবজেক্ট, মানে অ্যাজ এ পার্ট অফ স্পিচ এর একটা প্রোনাউন। আবারও বলছি, প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্টের পরে কিন্তু ভার্ব থাকে, সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা আমার ভার্ব। সো এই হ্যাভ শব্দটা আমার মূলত এখানে ভার্ব। এ,
আমরা আবারও বলছি এ অ্যান্ড দি কে আর্টিকেল বলি, বাট অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা অ্যাজেক্টিভ। আর্টিকেল বা ডিটারমিনার এই এ অ্যান্ড দি, হ্যাঁ, দিস দ্যাট দোজ ফিউ লিটিল মেনি মাস মোর, এই যে ওয়ার্ড গুলো এগুলো মূলত অ্যাজেক্টিভের পেট থেকেই বের হয়। হ্যাঁ, এরা কি করে একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। সো এ শব্দটা অ্যাজেক্টিভ, পেন শব্দটা নাউন। দেখেন আই গো হোম, আমি বাড়ি যাই, গোটা আমার ভার্ব, হোমটা কোন পার্ট অফ স্পিচ, এই কথাটা আমাকে কেউ বলতে পারবেন? এই যে হোম যে শব্দটা এটা কোন পার্ট অফ স্পিচ? এনিওয়ান ক্যান সে আই গো হোম, আমি বাড়ি যাই। এটা হচ্ছে নাও। নাও, এটা রাইট, থ্যাংক ইউ। এটা অ্যাডভার্ব, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। কেন অ্যাডভার্ব জানেন? কোন সেন্টেন্স এর ভার্বকে যখন কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করা যায় তাকে অ্যাডভার্ব বলা হয়। আমি বাড়ি যাই, কোথায় যাই, বাড়ি যাই, এবংটা অ্যাডভার্ব। কিন্তু দেখেন 3 নম্বর সেন্টেন্সে দেওয়া আছে আই গো টু হাউস, আমি বাড়ি যাই। এখন হাউস মানেও বাড়ি, হোম মানেও বাড়ি, বাট পার্থক্যটা কি? আবার দেখেন গো 3 নম্বর সেন্টেন্সে গো এর পর একটা টু আছে, বাট 2 নম্বর সেন্টেন্সে কিন্তু এই টু নেই। টু কি? একটা প্রেপোজিশন। আর আমার প্রেপোজিশনের নিয়ম কি জানেন? যে কোনো দিকে যাওয়া বা আসা বোঝাতে এই টু প্রেপোজিশনটা বসে। যেমন আই গো টু স্কুল, হি ইজ গোয়িং টু মার্কেট, হি কামস টু মি, সে আমার কাছে আসে, আমি সেখানে যাচ্ছি। এরকম কোন দিকে, এটা প্রিপোজিশনের রুল, কোন দিকে যাওয়া আসা বোঝাতে টু প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু পৃথিবীতে 4টা শব্দ আছে, এটা মনে রাখবেন, যে 4টা শব্দের আগে এবং গো এর পরে কখনো টু প্রিপোজিশন বসে না। সেটা হচ্ছে হোম, হিয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড। অ্যাব্রোড বিদেশ, হোম বাড়ি, হেয়ার এখানে, দেয়ার সেখানে। এখন হোম আর হাউস এই দুইটার ভিতর পার্থক্য কি জানেন? হাউস বলতে যে কোনো একটা বিল্ডিং বা যে কোনো একটা বাড়িকেই আমার বোঝাচ্ছে, কিন্তু হোম বলতে নির্দিষ্ট কোনো বাড়ি বা কোনো বিল্ডিং, কোনো ঘরকে বোঝাচ্ছে না। হোম বলতে জাস্ট একটা প্লেসকে ইন্ডিকেট করা হচ্ছে, জাস্ট একটা জায়গা, থাকার একটা জায়গা হলে হচ্ছে। সেটা বাড়িও হতে পারে, সেটা পাহাড়ের গুহাও হতে পারে, সেটা নৌকার নিচে যে ছাউনি সেটাও হতে পারে। এনি কাইন্ডস অফ প্লেস ক্যান বি হোম। ঠিক আছে? এই জন্য আমি আবারও বলছি, হোম, হিয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড এদের আগে এবং গো এর পরে কখনো টু প্রেপোজিশন বসে না। এগুলো বিসিএস এর বা ব্যাংক জবের বিভিন্ন কোশ্চেনে এসে থাকে। অনেকে এটাকে নাউন বলে। এই যে হোমটাকে বললেন না আপনারা এইমাত্র, যেটা নাউন, বাট নাউন না, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কিন্তু হাউসটা নাউন, কারণ ওর আগে টু আছে, প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা নাউন। ঠিক আছে? এইভাবে এগুলো আমাকে একটু বুঝতে হবে। দেখেন আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। এই ওয়াটার শব্দটা একটা নাউন, এবং এই সাম শব্দটা আমার কোন পার্ট অফ স্পিচ? হু ক্যান সে? এই যে সাম যে শব্দটা আছে এটা কোন পার্ট অফ স্পিচ? কে বলতে পারবেন সাম শব্দটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, রাইট। এটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তাই না? কিন্তু 5 নম্বর যে সেন্টেন্সটা আছে দেখেন, ওয়াটার দ্য গার্ডেন, এই সেন্টেন্সে আমার ভার্ব কোনটা বা এই সেন্টেন্সের বাংলা অর্থটা কি? কে বলতে পারেন এই সেন্টেন্সের বাংলা অর্থটা? দেখছেন? এই যে বলছে গাছে পানি, বাগানে পানি দেওয়া। দেখছেন? এই সমস্যাটা আমাদের কেন হয় জানেন? শুধুমাত্র পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারার কারণে। এই সেন্টেন্সে এই ওয়াটারটাই মূলত ভার্ব। 4 নম্বর সেন্টেন্সে যে ওয়াটার নাউন ছিল, 5 নম্বর সেন্টেন্সে সেই ওয়াটার হয়ে গেছে আমার ভার্ব। এইখানে আমার কোনো সাবজেক্ট নেই, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ হওয়ার কারণে উজ্জ্ব থাকে, আমরা এটা জানি। যেমন আমি যদি এটাকে এইভাবে বলতাম যে ইউ ওয়াটার দ্য গার্ডেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হতো যে তুমি বাগানে পানি দাও, কিন্তু এটা নেই। এখন এই ওয়াটারটা এখানে ভার্ব, সাবজেক্ট না থাকতে পারে, বাট ভার্ব ছাড়া কিন্তু কখনো ইংলিশ সেন্টেন্স হয় না। তো বাগানে পানি বা বাগানে পানি দেওয়া না, এই সেন্টেন্সের বাংলা অর্থটা হচ্ছে বাগানে পানি দাও। অর্থাৎ এই ধরনের সেন্টেন্স আমরা কখন বলি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? এখানে সাবজেক্ট থাকে না কেন? এর মেইন রিজন হচ্ছে এই সেন্টেন্স গুলো আমরা এমন কোন সিচুয়েশনে বলি যেখানে সাবজেক্ট আমার সামনে থাকে, অর্থাৎ আমার আর তার নাম ধরার প্রয়োজন পড়ে না। এখন আমি আপনার ক্লাস নিচ্ছি, আপনি আমার একটা বিষয় নোট করছেন, আপনার পাশে আপনার ভাই বা একটা বোন বসে আছে, সেও পড়াশুনো করছে। এখন আপনার কলমের কালিটা শেষ হয়ে গেছে, তার কাছ থেকে আপনি একটা কলম চাচ্ছেন। ফর এক্সাম্পল তার নাম রহিম বা রহিমা। এখন সে আপনার একদম সামনেই আছে, আপনি তাকে জাস্ট বলছেন কলমটা দে তো আমাকে, এই কলমটা আমাকে দে তো। আপনার কি জোরে তার নাম ধরে ডাকার প্রয়োজন আছে, এ রহিম আমাকে কলমটা দে? সে তো আপনার সামনেই আছে, আপনি যখনই বলছেন কলমটা আমাকে দে তো, সে বুঝতে পারছে আপনি তাকেই বলছেন। তো এই ইম্পারেটিভ সেন্টেন্স গুলো কিন্তু এই ধরনের সিচুয়েশনে মূলত ব্যবহার হয়ে থাকে। এই যে আমরা বলি না গেট আউট, বেরিয়ে যাও, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, এগুলো
কাকে বলতে পারি? যে আমার সামনে থাকে, যে বুঝতে পারে যে আমি তাকেই বলছি, এই জন্য ওই সাবজেক্ট আর মেনশন করার প্রয়োজন পড়ে না। এই দেখেন, হিয়ার ইজ মাই স্কুল, এই স্কুলটা আমার একটা নাউন, কিন্তু এই মাই শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এখানে অনেকে ভুল করে, কেউ বলতে পারেন এই মাই শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এই যে মাই স্কুল, এটা রাইট, থ্যাংক ইউ। এটা অনেকে এটা অনেকে প্রোনাউন বলে, বাট এটা কিন্তু প্রোনাউন না। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা হচ্ছে আমার অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ জানেন? প্রোনাউনের ডেফিনেশন কি? প্রোনাউন হচ্ছে যে শব্দ নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে থাকে বা ভার্বের পরে অবজেক্টের স্থানে থাকে। প্রোনাউন কখনো অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে না। আই, উই, ইউ, হি, শি, দে, এগুলো প্রোনাউন। কিন্তু এই যে মাই, আওয়ার, দেয়ার, ইওর, হার, এগুলো কিন্তু প্রোনাউন না। এগুলো মূলত অ্যাডজেক্টিভ। এগুলোকে বলে পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ পজেস করে, কারো অধিকারে থাকা, কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝায়। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পরে একটা না একটা নাউন অবশ্যই বসবে। তো যদি এই ওয়ার্ডগুলোর পরে নাউন বসে, এই ওয়ার্ডগুলো যদি আরেকটা নাউনকে মডিফাই করে, তাহলে এটা অবশ্যই প্রোনাউন না, এটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে আমার স্কুল, এই মাই স্কুল, দিস ইট ইজ দেয়ার হোম, এটা তাদের বাড়ি। ইট ইজ হার কার, এটা তার গাড়ি। সো এইরকম ভাবে এই মাই, আওয়ার, ইওর, দেয়ার এরপর অবশ্যই একটা করে নাউন থাকে। সো এগুলো যারা প্রোনাউন মনে করেন, এগুলো প্রোনাউন না, এগুলো অ্যাজেক্টিভ। এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাজেক্টিভ। আবার পজিটিভ প্রোনাউনও থাকে, যেমন মাইন। যেমন দেখেন, লিখতে গেলে সময় চলে যাবে, যেটাকে ডাবল পজেস করা বোঝায়। আমি একটু দেখাই। এই দেখেন, এই প্রোনাউনের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। ফর এক্সাম্পল, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। এই আইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। আবার আমি যদি বলি হি গেভ মি আ পেন, এই মিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। আবার আমি যদি বলি দিস ইজ মাই পেন, এটা আমার কলম, এই মাইটা আমার প্রোনাউন না, এটা আমার অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার, এই দিস ইজ মাই পেন, এই সেন্টেন্সটা বাংলা অর্থ হচ্ছে এটি আমার কলম। আর দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার, আরো জোর দিয়ে বলা, ডাবল পজেস করা, এই মাইনটা কিন্তু আবার প্রোনাউন। এইটাকে বলা হয় পজিটিভ প্রোনাউন। আর এই মাইটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ প্রোনাউন কখনো কাউকে মডিফাই করে না। সাবজেক্টের স্থানে বসলে, তারপরে ভার্ব বসে, অবজেক্টে বসে, তারপরে ফুল স্টপ বা অন্য কিছু বসতে পারে। কিন্তু অ্যাডজেক্টিভ আরেকটা ওয়ার্ডকে সাথে নিয়ে বসে, আরেকটা নাউনকে মডিফাই করে। ঠিক আছে? সো এইভাবে এগুলো ডিটেলসে দেখতে হয়, আমার ডিটেলস ক্লাস আছে এদের উপর। তো যাই হোক, এরপর দেখেন, হি ইজ আ স্কুল বয়, অর্থাৎ সে একজন স্কুলে পড়ুয়া বালক। হি ইজ আ স্কুল বয়। আর জাস্ট 2টা মিনিট ওয়েট করেন, আমি রাইটিং এর ওই জায়গাটাতে আসতেছি, জাস্ট একটু ওয়েট করতে হবে। এই বয়টা এখানে নাউন, এবং স্কুলটা কিন্তু এখানে অ্যাজেক্টিভ। আগের সেন্টেন্সে স্কুলটা নাউন ছিল, বাট একই ওয়ার্ড পরের সেন্টেন্সে অ্যাজেক্টিভ। কেন জানেন? কারণ এই বয়কে মডিফাই করে। এরও একটা রুলস আছে। একটা সেন্টেন্সে যদি একের অধিক নাউন থাকে, তাহলে লাস্টেরটা নাউন থেকে যাবে, বাকিগুলো সব অ্যাজেক্টিভ হয়। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। আই এম আ টিচার, সো টিচার শব্দটা একটা নাউন। আই এম অ্যান ইংলিশ টিচার, ইংলিশ অ্যাজ এ ওয়ার্ড, এটাও আমার একটা নাউন, একটা সাবজেক্টের নাম, বাট এই সেন্টেন্সে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ওই টিচারকে মডিফাই করে, এরকম আর কি। একটা সেন্টেন্সে একের অধিক নাউন যদি থাকে, 2টা, 3টা, 4টাও থাকতে পারে, তাহলে লাস্টেরটা নাউন থেকে যায়, বাকিগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। আই টক টু হিম, দেখেন আমি তার সাথে কথা বলি, এই টকটা ভার্ব, টুটা প্রেপোজিশন, হিমটা আমার প্রোনাউন। কিন্তু 9 নম্বর সেন্টেন্সে দেখেন, আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। এইখানে হ্যাভটা মেইন ভার্ব, এবং এই যে টক, এটা কিন্তু জাস্ট নাউন হিসাবে বসতেছে, কোনো অ্যাকশন দিচ্ছে না, জাস্ট একটা কথা আছে, শুধু কথা, অর্থাৎ নাউন হিসাবে বসতেছে। তো 8 নম্বর সেন্টেন্সে যে ওয়ার্ডটা ভার্ব, 9 নম্বর সেন্টেন্সে সেই ওয়ার্ডটা নাউন, এবং সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই জন্য এই পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা আমাদেরকে দেখতে হয় বা বুঝতে হয়। এরপর দেখেন, আই ওয়াচড আ শো লাস্ট নাইট, আমি গত রাতে একটা শো দেখেছিলাম। এই শোটা হচ্ছে আমার একটা নাউন। লাস্ট নাইটটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, কখন দেখেছিলাম, গত রাতে। এই বিষয়গুলো আমি এখন দেখাবো আপনাদের। শো মি ইওর আইডি কার্ড, দেখেন 11 নম্বর সেন্টেন্সে যে শোটা আছে, একই স্পেলিং 10 নম্বরের যে শো, এই শোটা একটা নাউন। এটা টিভি শো বা সিনেমা শো হতে পারে, কিন্তু সেম ওয়ার্ডটা 11 নম্বর সেন্টেন্সে এসে হয়ে যাচ্ছে ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স। এটা যে তোমার আইডি কার্ডটি আমাকে দেখাও, এবং এই যে ইওর যে কথাটা এখানে দেখছেন, এটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ, ওই যে যেটা বললাম যে পজিটিভ অ্যাডজেক্টিভ। আবার দেখেন, হি লিভস ইন চিটাগাং, সে চিটাগাং এ বাস করে। এই চিটাগাং শব্দটা নাউন, এবং এই ইনটা কোন পার্ট অফ স্পিচ কেউ বলতে পারেন? যে হি লিভস ইন চিটাগাং, এই যে ইনটা এখানে দেওয়া আছে, এই ইন শব্দটা আমার কোন পার্ট অফ স্পিচ? হু ক্যান সে? ইন শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এটা একটা কিন্তু দেখেন, এই যে 13 নম্বর যে সেন্টেন্সটা আছে, যে কাম ইন, মানে ভিতরে আসো, এই 13 নম্বর সেন্টেন্সের ইনটা কোন পার্ট অফ স্পিচ? এটাও কি প্রেপোজিশন?
এটা No, ভাই এটা একটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? দেখেন, প্রেপোজিশন তখনই হয় যখন সেই ওয়ার্ডটা অন্য একটা নাউনের পূর্বে বসে। প্রেপোজিশনের ডেফিনিশন কি? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাকেই প্রেপোজিশন বলি। কিন্তু এই যে কাম ইন মানে ভিতরে আসো, এই ইনের পরে ফুল স্টপ, কোনো নাউন প্রোনাউন বা অন্য কোনো কিছু নেই, অর্থাৎ কোথায় আসো? ভিতরে। ইন মানে জাস্ট ভিতরে। সো এটা প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে? সো এটা কিন্তু আমার অ্যাডভার্ব। যদি দেখেন এই প্রেপোজিশনের পরে আর নাউন প্রোনাউন নেই, সেই প্রেপোজিশনটা সবসময় অ্যাডভার্বের কাজ করে। আই ডিসলাইক ক্রাইম, আমি কান্না অপছন্দ করি। দেখেন, আমি কান্না অপছন্দ করি, এই ক্রাইমটা, ডিসলাইকটা আমার মেইন ভার্ব। এই ক্রাইমটা দেখলে অনেকে মনে করে কি যে এটা মনে হয় কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট না, এখানে জাস্ট এটা একটা জেরান্ড, আই মিন অ্যাজ এ পার্ট অফ স্পিচ একটা নাউন হিসেবে বসছে, স্থির একটা অবস্থা প্রকাশ করছে। আবার একই ওয়ার্ড 15 নম্বর সেন্টেন্সটা একটু দেখেন। এখানে 15 নম্বর সেন্টেন্সে লেখা আছে যে আই স আ ক্রাইং বেবি। এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? আই স আ ক্রাইং বেবি, এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম। অর্থাৎ আমি এমন একটা শিশুকে দেখেছিলাম যে কাঁদতেছিল, কান্না করতেছিল। সো এই জায়গাটাতে এই ক্রাইং শব্দটা ওই বেবিকে মডিফাই করে। এই জন্য এই ক্রাইং শব্দটাকে অ্যাজেক্টিভ বলা হয়। এটা দেখলেও অনেকে ভাবে কি এটা হয়তো কোনো একটা কন্টিনিউয়াস টেন্স, বাট এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না। আমি আবারও বলছি, কোনো কন্টিনিউয়াস টেন্স না। এটা আমার কি? এটা আমার একটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এবং অ্যাজ এ পার্ট অফ স্পিচ অ্যাজেক্টিভ ওই বেবিকে মডিফাই করছে। তো একই শব্দ 14 নম্বর সেন্টেন্সে ছিল নাউন, 15 নম্বর সেন্টেন্সে হয়ে গেছে অ্যাজেক্টিভ। সো এইভাবে কিন্তু আমাদের এই পার্ট অফ স্পিচ গুলো পরিবর্তন হয়, এবং পরিবর্তন হয়ে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থের পরিবর্তন হয়ে যায়। সো আবারও বলছি আমি, এই পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশন, এটা আইডেন্টিফাই করা একটু শিখবেন। দেখবেন এটা আপনাদের জন্য, আপনার ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আহ হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স। অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিংটা যারা ডেভেলপ করতে চান, এই ফ্রি হ্যান্ড রাইটিং এর ডেভেলপমেন্টটা মূলত কিভাবে আসে বা কিভাবে আসবে, বা কিভাবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এর ডেভেলপমেন্টটা করতে পারবেন। কারণ আমরা অনেকেই ইংলিশে সেন্টেন্স তৈরি করি, আহ ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, একটা সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। কিভাবে একটা সেন্টেন্সকে মডিফাই করতে হবে এই বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পারি না বা নিতে পারি না। স্পিকিং করতে গেলে আমরা ছোট ছোট কথা বলেই থেমে যাই, একটা না কথা বলে যেতে পারি না, অনর্গল কথা আসে না আমাদের মুখে। তো এই ধরনের প্রবলেম গুলো যাদের হয়, এই ফ্রি হ্যান্ড রাইটিং এর যে জায়গাটা, এই জায়গাটার ডেভেলপমেন্ট কিভাবে আসবে, এইটা আমি আপনাদেরকে ইন ডিটেলসে এখন আপনাদেরকে আমি দেখাই দিব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, এবং যদি সম্ভব হয় একটা খাতা কলম নিয়ে বলবেন। যারা প্যারাগ্রাফ, কম্পোজিশন, সিবি, রিপোর্ট, ব্লগ ফ্রি হ্যান্ডে লিখতে চান, বাংলায় ভাবেন বাট ইংলিশে সঠিক সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেনটেন করে আপনি লিখতে পারেন না, বা কোনটার পর কোনটা হবে সঠিক ওয়ার্ডার মেনটেন করতে পারেন না, ইভেন যারা বড় বড় বাংলা সেন্টেন্স গুলোকে ইংলিশে সঠিকভাবে ট্রান্সলেট করতে পারে না, ট্রান্সলেশনের ক্ষেত্রে যাদের প্রবলেম হয় বা আপনারা যারা প্রবলেম ফেস করেন, এই বাংলা সেন্টেন্স গুলোকেও সেম মেথড বা সেম স্ট্র্যাটেজি ফলো করে কিভাবে ট্রান্সলেট করা যায়, সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাবো এই ক্লাসটা থেকে, কিভাবে সেন্টেন্স ট্রান্সলেশনের এই জায়গাটাকে ডেভেলপ করতে হয়। জাস্ট একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং সম্ভব হলে একটা যে কথাটা বললাম, একটা খাতা কলম সাথে নিয়ে বসেন, তাহলে ক্লাসটা করতে সুবিধা হবে আপনাদের। তো প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে যাই, কারণ এটা আমার তো তৈরি করা টপিক না, আমাকে লিখে দেখাতে হবে। তো যারা আমার গতকালকের ক্লাসে ছিলেন, এই জন্য আমি বারবার এই কথাটা বলি যে ক্লাস যারা করবেন ধারাবাহিকতা মেনটেন করে করবেন, তাহলে দেখবেন অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। তো যারা আমার গতকালের ক্লাসটাতে ছিলেন, আমি গতকালকের ক্লাসে একটা রুলস বা একটা স্ট্রাকচারের কথা আপনাদেরকে বলছিলাম, কারো সেটা মনে আছে কিনা, যে ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমার পার্টিকুলার একটা স্ট্রাকচার মেনটেন করতে হয়। এই কথাটা আমি গতকালকের ক্লাসে আপনাদেরকে বলছি, যে ইংলিশে আবারও বলছেন, যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের পার্টিকুলার একটা স্ট্রাকচার মেনটেন করতে হয়। সেই স্ট্রাকচারটা হচ্ছে, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ইউজ, or we have to put a subject.
প্রথমত আমাকে একটা সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টের পর আমাদের ভার্ব বসাতে হয়, ভার্বের পর এক্সটেনশন, এবং এই এক্সটেনশনের জায়গাটার কথা আমি আপনাদেরকে বলছিলাম যে এই জায়গাটাতে আমরা অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল এগুলো আমরা বসাতে পারি বা বসিয়ে থাকি। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি একটু লিখে দেখাই, তাহলে আপনাদের বুঝতে বা বিষয়গুলোকে নিতে সুবিধা হবে। Just try to understand here. খেয়াল করেন, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট। আপনার প্রথমত কি দরকার? একটা সাবজেক্টের দরকার। আমি একটু বড় করি, সাবজেক্টের দরকার। এই সাবজেক্টের জায়গাতে আমার নাউন বা প্রোনাউন থাকে। এই নাউন প্রোনাউন জিনিসটা কি? ওই যে বললাম না, যে যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে, যেগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতরে এই নাউন প্রোনাউনটা হচ্ছে আমাদের মেইন পার্ট অফ স্পিচ, অর্থাৎ সাবজেক্টের জায়গাটা এরা দখল করে। এই সাবজেক্টের পরেই আমাদের বসাতে হবে ভার্ব, ভার্বের পর এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস এটা বসে। এই যে একটা স্ট্রাকচার লিখলাম, মোস্ট অফ দ্য টাইম ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস ইউ নিড টু মেনটেন দিস পার্টিকুলার স্ট্রাকচার। ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে মেইনলি এই স্ট্রাকচারটা মেনটেন করে করতে হয়। এটা মেনটেন করতে পারলে আপনি যে কোনো ইংলিশ সেন্টেন্স সহজে তৈরি করতে পারবেন। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন আমি যেটা বলছি। এখন যে বিষয়টা আপনাদের দাঁড়াচ্ছে, দেখেন, একটা মিনিট একটু ওয়েট করেন। ওকে, এখন যে বিষয়টা আমাদের দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিভাবে আমরা রাইটিংটাকে ডেভেলপ করতে পারি। যারা যারা গতকাল ক্লাসে ছিলেন লাস্ট পর্যন্ত, আমি গতকালকে একটু এটা আপনাদেরকে দেখিয়েছিলাম। সো আমি একটা হেডলাইন আগে দেই, এটা যদি সম্ভব হয় একটা খাতা কলম নিয়ে বসেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স? কিভাবে আমরা ছোট ছোট ইংলিশ সেন্টেন্স থেকে অনেক বড় সেন্টেন্স তৈরি করতে পারি, এই বিষয়টা আমরা এখন দেখব, যে শর্ট সেন্টেন্স থেকে কিভাবে লং সেন্টেন্স গুলো তৈরি করা যায়। সো ফর মেকিং লং ইংলিশ সেন্টেন্স, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু মেনটেন সাম স্ট্র্যাটেজি। প্রথমত আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে বা কিছু স্টেপ ফলো করে এগোতে হবে। এই স্টেপ গুলো কি, এটা একটু বোঝেন। স্টেপ গুলো হচ্ছে, যে কোনো লং সেন্টেন্স করতে গেলে প্রথমত আমাকে একটা সাবজেক্ট নিতে হবে। অর্থাৎ স্টেপ নাম্বার 1, উই নিড আ সাবজেক্ট। উই নিড আ সাবজেক্ট। এবার এই সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। অর্থাৎ ইংলিশে একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হতে পারে? একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা হি, অথবা শি, অথবা দে, অথবা রহিম, অথবা করিম। এইভাবে কিন্তু যে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট আমাকে বসাতে হয়। অর্থাৎ সাবজেক্ট গুলো, আমি গত ক্লাসে যারা ছিলেন আমি বলছিলাম যে নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে এই 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 সাবজেক্ট গুলো। তো এই সাবজেক্টটা আমাকে বসানো শিখতে হবে। আমি একটু লিখি, এইভাবে যে কোনো একটা সেন্টেন্সের আমার সাবজেক্ট হতে পারে। এই সাবজেক্টের পরেই যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমার কিসের ব্যবহার করতে হয়? ভার্ব। গত ক্লাসে আমি এটাও বলছিলাম যে ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্সেস, উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। সাবজেক্টের পরেই যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাকে ভার্বের ব্যবহার করতে হবে। সো স্টেপ নাম্বার 2, উই নিড আ ভার্ব। আমাদের একটা ভার্বের প্রয়োজন, ভার্বের প্রয়োজন। এই ভার্ব জিনিসটা কি? ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্সেস, আমি অলরেডি আপনাদের বলেছি। উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। সো ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। যেমন এই ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, এই যে ইনভাইট মানে নিমন্ত্রণ করা, বাই মানে কেনা, এই যে ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া। এই ওয়ার্ড গুলো আমি লিখছি। এই সমস্ত ওয়ার্ড গুলো কি করে? একটা অ্যাকশন দেয়, একটা কাজ করা বোঝায়। অর্থাৎ এইগুলোকে আমরা মূলত বলে থাকি ভার্ব। এই ভার্বের পরে দেখেন স্টেপ নাম্বার 3, একটা সেন্টেন্স কমপ্লিট করতে গেলে আমার প্রয়োজন হয় অবজেক্টের। অবজেক্ট কিভাবে পাওয়া যায়? অবজেক্ট পেতে গেলে ভার্বকে কোশ্চেন করতে হয় হোয়াট অ্যান্ড হুম দিয়ে। দেখেন,
স্টেপ নাম্বার 3, একটা সেন্টেন্স কমপ্লিট করার জন্য এই 3 নাম্বার স্টেপটা দরকার। আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম। ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করতে হয়। কেন প্রশ্ন করতে হয়? অবজেক্ট পাওয়ার জন্য, ফর গেটিং অবজেক্ট। এখন এই হোয়াট এবং হুম দিয়ে কেন কোশ্চেন করতে হয়? অবজেক্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট যেটা হোয়াট দিয়ে কোশ্চেন করলে পাওয়া যায়, আর ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট যেটা হুম দিয়ে কোনো সেন্টেন্সের ভার্বকে কোশ্চেন করলে পাওয়া যায়। এরপর স্টেপ নাম্বার 4, এটা হচ্ছে আমাদের মেইন স্টেপ। যে কোনো লং সেন্টেন্স তৈরি করতে গেলে এটার প্রয়োজন হয়। স্টেপ নাম্বার 4, এগেইন ask the question to the verb with how, where, when and why। ভার্বকে যদি আপনি এই ওয়ার্ড গুলো দিয়ে কোশ্চেন করেন তাহলে আপনার সেন্টেন্সটা আরো বড় হতে থাকবে। এরপর স্টেপ নাম্বার 5, ইটস নাথিং, জাস্ট আই ক্যান সে প্রোভাইড দ্য অ্যান্সার। PROVIDE, প্রোভাইড দ্য অ্যান্সার। এখন এই যে আমি 5টা স্টেপ এখানে লিখলাম, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। এই 5টা স্টেপ ফলো করে এখন আমরা সেন্টেন্স তৈরি করব। ফর এক্সাম্পল, আমি একটা সাবজেক্ট নিব। সাবজেক্ট নিলাম, মনে করেন আই। এই আই মানে কি? আমি। আই একটা সাবজেক্ট নিলাম। এবার এইখান থেকে আমি সাবজেক্ট নিলাম, একটা ভার্ব নিব। ফর এক্সাম্পল, বাই। বাই মানে কি? কেনা। এখন আমি যদি বলি আই বাই, এর মানে কি? আমি কিনি। আপনি গত ক্লাসে আমি বলছিলাম, আপনি যদি ভার্বের ফরম্যাট চেঞ্জ করতে পারেন, ভার্বের ফরম্যাট চেঞ্জিংটা শিখতে পারেন, তাহলে টাইমের চেঞ্জ হয়। যেমন এই বাই এর পরিবর্তে আমি যদি বলি আই বট, বাই এর পাস্ট ফর্ম হচ্ছে বট, তাহলে এই দুইটা ওয়ার্ডের বাংলা অর্থ কি? আই বট এর বাংলা অর্থ হচ্ছে আমি কিনেছিলাম। আমার সাবজেক্ট ভার্ব বসানো শেষ, এবার অবজেক্ট লাগবে। আমি কি কিনেছিলাম, এটার জন্য কি করব? এই যে বটকে প্রশ্ন করব এই হোয়াট অ্যান্ড হুম দিয়ে। আমার অবজেক্ট দুটোও আসতে পারে একটা সেন্টেন্সে, আবার একটাও আসতে পারে। ঠিক আছে, তাহলে আমি কাকে কিনেছিলাম যদি না মেলে তো দরকার নেই, কি কিনেছিলাম। আপনি যা কেনেন সিচুয়েশন অনুযায়ী যেটা হবে, একটা সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। অবজেক্ট অটোমেটিক্যাল চলে আসে। আপনি বই কেনেন, খাতা কেনেন, কলম কেনেন, আপনি গাড়ি কেনেন, বাড়ি কেনেন, যা কেনেন আপনি বলেন। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই বট আ ল্যান্ড, এর বাংলা অর্থ কি? যে আমি একটা জমি কিনেছিলাম। এইটা কিন্তু আমার একটা কমপ্লেক্স সেন্টেন্স, আমি এখানে ফুল স্টপ বসাতে পারি। এই যে আ ল্যান্ড, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমি আরেকটা সাবজেক্ট নিই, দেখেন হি। এখন আমি একটা ভার্ব নিলাম ড্রাইভ। এই ড্রাইভ মানে চালানো, হি ড্রাইভস, সে চালায়। কি চালায়? হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে, ভার্বকে কি কাকে দিয়ে প্রশ্ন করে, এটা আমার ফুল স্টপ। আবার দেখেন, আমি যদি বলি শি, একটা ভার্ব নিলাম গিভ। গিভ মানে দেওয়া, এর পাস্ট ফর্ম গেভ। শি গেভ, সে দিয়েছিল। এবার এইটাতে আপনি যদি বলেন কাকে দিয়েছিল, হুম। আমি যদি বলি শি গেভ মি, সে আমাকে দিয়েছিল। কি দিয়েছিল? হোয়াট। আমি যদি বলি শি গেভ মি আ রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। অর্থাৎ এই সেন্টেন্সটাতে আমার কিন্তু দুটো অবজেক্ট, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টটাও আছে, আবার ডাইরেক্ট অবজেক্টও আছে, কিন্তু উপরের দুইটা সেন্টেন্সে শুধু ডাইরেক্ট অবজেক্ট আছে। তো একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট হতে পারে, আবার একটাও থাকতে পারে। হ্যাঁ, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়। এখন আমরা মূলত যখন সেন্টেন্স তৈরি করি বা সেন্টেন্স প্র্যাকটিস করি, এইভাবে আমাদের সেন্টেন্স প্র্যাকটিস করার অভ্যাস, আমরা এইভাবে সেন্টেন্স প্র্যাকটিস করে থাকি। কিন্তু একটা সেন্টেন্সকে কি আমরা এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ রাখবো? একটা সেন্টেন্সকে কি আমরা লং করতে পারি না, বড় করতে পারি না? একটা সেন্টেন্সের ভিতর কি আমরা এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। সেটা কিভাবে সম্ভব? এই যে ভার্বটা, এই ভার্বটাকে আপনার আবার কোশ্চেন করতে হবে এই WH ওয়ার্ড গুলো দ্বারা। এইটা দিয়ে কোশ্চেন করলে আপনি অ্যাডভার্ব পাবেন। যেমন আমি একটা জমি কিনেছিলাম, এবার আপনি কিভাবে জমি কিনেছিলেন? হাউ ডিড ইউ বাই আ ল্যান্ড। এখন আমি যদি বলি যে আমি ব্যাংক থেকে লোন নিয়ে একটা জমি কিনেছিলাম, আই বট এ ল্যান্ড টু টেক লোন ফ্রম ব্যাংক। এই যে জায়গাটা আমি লিখলাম, একটা ফ্রেজাল ওয়ার্ড আমি লিখলাম, এবং এইটাকে আমি বলছি যে অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, যে হাউ ডিড আই ডু ইট, কিভাবে আমি এটা করেছিলাম। আবার আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন, দেখেন আমার এই ল্যান্ডের এখানে কিন্তু ফুল স্টপ ছিল, এটা একটা কমপ্লিট সেন্টেন্স ছিল, বাট এই সেন্টেন্সটাকে আমি কিভাবে আরো বড় করছি। এবার আমি যদি বলি যে কিভাবে আপনি, কোথায় আপনি জমি কিনেছিলেন। হ্যাঁ, ওয়ার ডিড ইউ বাই আ ল্যান্ড, আমি ঢাকায় একটা জমি কিনেছিলাম, জাস্ট আই ক্যান সে ইন ঢাকা। ঠিক আছে। সো প্লেসের আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসাতে হয়। ছোট জায়গার আগে অ্যাট, তুলনামূলক বড় জায়গা হলে ইন বসাবেন। আপনি যে জমি কিনেছিলেন, আপনি কবে কিনেছিলেন? হোয়েন ডিড ইউ বাই আ ল্যান্ড। আমি যদি বলি আমি 2 বছর আগে ঢাকায় একটা জমি কিনেছিলাম, সো আই বট আ ল্যান্ড টু টেক লোন ফ্রম ব্যাংক ইন ঢাকা
2 years ago, 2 বছর আগে। এবার আপনি কেন জমি কিনেছিলেন, ওয়াই ডিড ইউ বাই আ ল্যান্ড? এখন আমি একটা বাড়ি তৈরির জন্য জমি কিনেছিলাম, এখানে আপনি বলতে পারেন টু বিল্ড, অর টু প্লাস ভি অন এর পরিবর্তে আপনি এরকম বলতে পারেন ফর বিল্ডিং আ হাউস। আমি একটা বাড়ি তৈরির জন্য 2 বছর আগে ঢাকায় জমি কিনেছিলাম। তো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, আমার সেন্টেন্সটা ঠিক কতটুকু ছিল দেখেন, ল্যান্ডের এখানে কিন্তু ফুল স্টপ ছিল, বাট এই শর্ট একটা সেন্টেন্সকে কত বড় করে ফেললাম, এবং এই শর্ট একটা সেন্টেন্সের ভিতরে আমি কত বেশি ইনফরমেশন দিলাম শুধুমাত্র ভার্বকে এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করে। যেমন এই ল্যান্ড আমার অবজেক্ট। এবার এই যে টু টেক লোন ফ্রম ব্যাংক, এটাকে বলছি অ্যাডভার্ব অফ ম্যানার। ইন ঢাকা, এটাকে বলছি অ্যাডভার্ব অফ প্লেস। 2 years ago, এটাকে বলছি অ্যাডভার্ব অফ টাইম। টু বিল্ড আ হাউস অর ফর বিল্ডিং আ হাউস, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, আই মিন হোয়াই, কেন আপনি কাজটা করছেন, আপনার কারণটা কি, রিজনটা কি। সো এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। যেমন হি ড্রাইভস এ কার, সো হাউ ডাজ হি ড্রাইভ এ কার? হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, সে খুবই সতর্কতার সাথে, সে খুবই কেয়ারফুলি গাড়ি চালায়। এটা আমার একটা ওয়ার্ড আমার বাড়লো, অর্থাৎ সেন্টেন্সটাকে কিন্তু আমি একটু মডিফাই করলাম কিভাবে, অ্যাডভার্বের ব্যবহার করে, অ্যাডভার্ব অফ ম্যানারের সাহায্য নিয়ে। সে গাড়ি চালায়, সে কোথায় গাড়ি চালায়, সে রাস্তায় গাড়ি চালায়। হি ড্রাইভস আ কার অন দ্য রোড, মানুষ আর চালাবে কোথায়, হ্যাঁ? সো সে রাস্তায় গাড়ি চালায়। বা যদি পার্টিকুলার কোনো ডেস্টিনেশন থাকে, স্টেশন থাকে, কোনো জায়গার নাম থাকে, আপনি সেটা বলতে পারেন সে এই জায়গাটাতে গাড়ি চালায়, এইভাবে আপনি সেটা বলতে পারেন। এখন এইটা আমি লিখলাম, দেখেন আমার এই কারের এখানে কিন্তু ফুল স্টপ ছিল, বাট এইখান থেকে সেন্টেন্সটা কত বড় হচ্ছে। আবার আপনি প্রশ্ন করেন যে সে কখন গাড়ি চালায়, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, বা সে সারাদিন গাড়ি চালায়, হোল ডে, ইভিনিং, যে কোনো কিছু আপনি বলেন। বাট এগুলো বলার আগে একটু প্রেপোজিশনের সঠিক ব্যবহারটা শিখতে হয়। ইন দা ইভিনিং, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায় রাস্তায়। এরপর সে যে গাড়ি চালায়, সে কেন গাড়ি চালায়, তার গাড়ি চালানোর কারণটা কি, ওয়াই ডাজ হি ড্রাইভ এ কার? সে টাকা উপার্জন করার জন্য গাড়ি চালায়। জাস্ট ইউ ক্যান সে টু আর্ন মানি, অথবা টু আর্ন এর পরিবর্তে ফর আর্নিং, ফর বা অন্য যে কোনো প্রেপোজিশনের পর যদি ভার্ব থাকে তার সঙ্গে আইএনজি বসাতে হয়, টু ছাড়া। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, যেটাকে টু প্লাস বি অন অর্থাৎ ইনফিনিটিভ বলা হয়। কোনো কিছু করতে, বলতে, লিখতে, চলতে, অর্থাৎ উপার্জন করতে, উপার্জন করা, আর্ন, উপার্জন করতে, টু আর্ন, এরকম। অথবা ফর আর্নিং মানি, টাকা উপার্জন করার জন্য। সেই সেন্টেন্সে এই ড্রাইভটা আমার কি, ড্রাইভটা আমার ভার্ব। এরপর এ কার, এটা কি, এটা আমার অবজেক্ট। এবার ভেরি কেয়ারফুলি, এটা কি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য রোড, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ইভিনিং, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। অর্থাৎ কিভাবে আমার সেন্টেন্স গুলো বড় হচ্ছে, ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। একটা সেন্টেন্সের ভার্বকে হাউ, ওয়্যার, ওয়েন অ্যান্ড হোয়াই, এই ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করলে সেন্টেন্স বড় হতে থাকে, লং হতে পারে। একটা সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন এইভাবেই অ্যাড করতে হয়। আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করেন, এটা সব থেকে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করা। আপনি যে কোনো সেন্টেন্স আপনি ইংলিশে লিখতে যান, আপনি জাস্ট এই ওয়েটা ফলো করেন, দেখেন আপনি পারেন কিনা। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু রাইট ইন ইংলিশ। আমি আরেকটা সেন্টেন্স বলি, এই দেখেন, হি গেভ মি আ রোজ, সে আমাকে গোলাপ দিয়েছিল। কিভাবে দিয়েছিল, কিভাবে? আমি যদি বলি সে খুবই বিনয়ের সাথে, নম্রভাবে, ভদ্রভাবে আমাকে একটা গোলাপ দিয়েছিল। হি গেভ মি আ রোজ ভেরি রেসপেক্টফুলি, হ্যাঁ, শ্রদ্ধার সাথে, বা ভেরি পলাইটলি, হ্যাঁ, আপনি যেভাবেই বলেন না কেন, হ্যাঁ, হি গেভ মি আ রোজ পলাইটলি। এবার সে যে পলাইটলি তোমাকে একটা রোজ দিয়েছিল, সে কোথায় দিয়েছিল? আমি যদি বলি সে পার্কে আমাকে একটা গোলাপ দিয়েছিল, জাস্ট ইউ ক্যান সে অ্যাট পার্ক। সে যে পার্কে দিয়েছিল, সে কখন দিয়েছিল? আমি যদি বলি যে গতকাল সন্ধ্যায় সে আমাকে পার্কে একটা গোলাপ দিয়েছিল। ইন দা, বা গতকাল বিকালে, ইন দা আফটারনুন, ইয়েস্টারডে, ইয়েস্টারডে। এরপর সে যে গতকাল বিকালে তোমাকে পার্কে একটা গোলাপ দিয়েছিল, সে কেন দিয়েছিল? আমাকে প্রপোজ করার জন্য, ফর প্রপোজিং মি, ফর প্রপোজিং মি, অর জাস্ট ইউ ক্যান সে টু প্রপোজ মি, হ্যাঁ। সো এইভাবে অ্যাডভার্বের ব্যবহার করে
অর্থাৎ একটা সেন্টেন্সের ভার্বকে যদি আপনি WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করেন, এই 5টা স্টেপ যদি আপনি ফলো করতে পারেন, যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারবেন। একটা সিম্পল সেন্টেন্সকে এর থেকে বড় আর করা যায় না, এর থেকে ছোট হতে পারে বাট এর থেকে বড় হয় না। এইভাবে সেন্টেন্স গুলোকে প্র্যাকটিস করতে হয়। তাহলে এই যে পলাইটলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাট পার্ক এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, ইন দ্য আফটারনুন এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব অফ টাইম। এটাকে কি বলছি? অ্যাডভার্ব অফ টাইম। নিজেরা এইভাবে কিছু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। এরপর ফর প্রপোজিং মি, এই ইয়েস্টারডেটা আমার টাইমের ভিতর যায়। এরপর ফর প্রপোজিং মি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, আই মিন হয় হ্যাপেন, কেন ঘটে। এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং ইংলিশ সেন্টেন্সে পরিণত করা যায়, ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ডেভেলপ করা যায়। এবং ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি এটা। ভিতর থেকে শুধুমাত্র প্রেপোজিশনের ব্যবহারটা একটু আমাদেরকে ভালোভাবে জানতে হয়। এছাড়াও যারা বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করতে পারেন না, যে কোনো বড় বড় বাংলা সেন্টেন্স দেখলে আমরা ঘাবড়ে যাই, তো সেগুলোকেও এই সেম স্ট্র্যাটেজি ফলো করে কিভাবে ট্রান্সলেট করা যায় আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, আমি আপনাদের আবারও বলছি, এই আর আরেকটা কথা বলি, এই অ্যাডভার্ব গুলো নির্দিষ্ট একটা ওয়ার্ডার মেনটেন করে। অর্থাৎ সেটা হচ্ছে এম প্লাস পি প্লাস টি প্লাস আর, অর্থাৎ আগে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম, তারপর রিজন। এই যেভাবে আমি এখানে লিখেছি, আগে হাউ দিয়ে কোশ্চেন করতে হবে, তারপর ওয়ার, তারপর হোয়েন, তারপর হোয়াই। এই ওয়ার্ডারটা মেনটেন করলে গ্রামেটিক্যালি বা ফর্মাল রাইটিং এ সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনাদের জন্য। ঠিক আছে? এটা মেনটেন করে করতে হয়। আর এবার আমি একটু বলি যে বাংলা যে কোনো সেন্টেন্সকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায়। আমি একটা বাংলা সেন্টেন্স লিখে দেখাচ্ছি। এরকম বড় বড় বাংলা সেন্টেন্স দেখলে আমরা ইংলিশ করতে পারি না, ঘাবড়ে যাই, ভয় পাই। তো সেগুলো কিভাবে করতে হয় একটু দেখার চেষ্টা করেন। দেখেন এখানে আমি, এই যে আপনারা যারা এই পর্যন্ত ক্লাস করছেন, এখন কয়টা বাজে? রাত 11টা 13 বাজে। সো আমি প্রত্যেকটা ক্লাস, এর আগে রাত 8:30টায় আমার কিন্তু একটা ক্লাস ছিল, এটা পেইড কোর্সের ক্লাস ছিল, তাদের ক্লাসটা শেষ করে এই আপনাদের ক্লাসটা এখন আমি নিচ্ছি বা এই ক্লাসটা কন্ডাক্ট করছি। আমি যাদেরকে পড়াই তাদেরকে কিন্তু একদম এই ল্যাঙ্গুয়েজের অরিজিনটা থেকেই পড়াই, যে কি আছে, আপনার মূলত কি শিখতে হবে, অর্থাৎ প্রফেশনাল হওয়ার জন্য কি দরকার। শুধুমাত্র ছোট ছোট রুলস আর স্ট্রাকচার পড়লে কখনো ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায় না, প্র্যাকটিক্যাল ওয়েতে এগোতে হয়। এই যে রাইটিং এর স্ট্র্যাটেজিটা দেখাচ্ছি, এটা কমনলি আপনি যে কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা এই ক্লাসগুলো করেন, আমি এতটুকু বলতে পারি আপনার সময়, আপনার টাইম বৃথা যাবে না। খুব ভালোভাবে খুব কম সময়ের ভিতর আপনি এক্সপার্ট হতে পারবেন। এখন এই যে স্ট্র্যাটেজি গুলো বা এই যে স্টেপ গুলো আমি দেখালাম বা এই যে স্ট্রাকচার দেখালাম, আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছে তাদেরকে আমি এগুলো করায়, তাদের অ্যাসাইনমেন্ট গ্রুপ আছে বা তাদের কাছ থেকে আমি আবার কাজগুলো আদায় করে নিতে পারি। কিন্তু আপনারা তো এখানে ফ্রি ক্লাস করছেন, আপনারা তো আমার পেইড কোর্সের স্টুডেন্ট না। আপনারা ফ্রি ক্লাস করছেন, আপনাদেরকে এভাবে চিনি না, একজন আসছেন একজন যাচ্ছেন। তো এখানে এই কথাগুলো এই জন্য বলছি, আপনার ইফোর্টটা বেশি দিতে হবে। যদি আপনার মনে হয় যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বা শেখার মতো বা কাজে লাগার মতো বা ভালো কিছু স্ট্র্যাটেজি, এগুলো ফলো করলে আমরা শিখতে পারবো, এগোতে পারবো, তাহলে এগুলোকে আপনি একটু স্ক্রিনশট দিয়ে নেন, একটু লিখে নেন। নেওয়ার পরে নিজেরা, এখানে আরো অনেক ভার্ব আছে, এই ভার্ব গুলো দিয়ে নিজেদের মতো করে কয়েকটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন। তারপর আমাকে দেখান যে আমি এরকম করছি, দেখেন তো হয়েছে কিনা। আপনি যেভাবে দেখাই দিচ্ছিলেন, যদি মনে হয়, যদি ভালো লাগে তো করবেন, কারণ এখানে যাদের ইফোর্ট আছে, যাদের ইচ্ছা আছে, তারা অবশ্যই গেইন করবে। এই যে আপনি ফ্রি ক্লাস করছেন, আপনি ইমাজিন করতে পারবেন না, গতকালকে তো আমি ফার্স্ট একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম এই নতুন ব্যাচের। গতকালকে একটা ক্লাস করেই আমার কাছে 13 জন স্টুডেন্ট আজকে ভর্তি হয়েছেন। 13 জন স্টুডেন্ট। সো জাস্ট একটা মানুষকে প্রথম একবার দেখে একটা ক্লাস করে 13 জন স্টুডেন্ট ভর্তি হচ্ছে, তো কতটা বিশ্বাস থাকলে বা কতটা ভরসা থাকলে সেটা হতে পারে। আমি তো পেইড কোর্সের বিজ্ঞাপন বা ওই জিনিসগুলো আমি এখনো দিয়েও পারিনি ঠিকভাবে। সবাই আমার এই জাস্ট গতকাল যে ক্লাসটা নিয়েছিলাম ওইটা দেখে খুঁজে বের করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে, ফোনে কল দিয়ে তারা ভর্তি হয়ে গেছে নতুন ব্যাচের জন্য। এই 13 তারিখে যে ব্যাচটা শুরু হবে, আজকে তো 7 তারিখ, 13 তারিখে যে নতুন পেইড ব্যাচ শুরু হবে। তো যাদের ইচ্ছা আছে, যাদের ইফোর্ট আছে, তারা ঠিকই গেইন করবে। যদি আপনার মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি এখান থেকে শিখবো, শেখার যদি ইচ্ছা থাকে, পজিটিভ মাইন্ডে যদি নেন, তাহলে এই যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, এই ফ্রি ক্লাসগুলো কিন্তু আমি আমার ফুল ইফোর্ট দিয়ে করাই। এখানেও আমি কোথাও
কোথাও কোনো কিছুর কমতি রাখি না, আমার ভিতরে যা আছে সবকিছু দেওয়ার চেষ্টা করি। বাট ওই পেইড কোর্সের সাথে এর পার্থক্য কি? পেইড কোর্সে হচ্ছে টু ওয়ে কমিউনিকেশনটা হয়, যেটা আমি বারবার বলছিলাম। ইংলিশ এটা একটা ভাষা, এটা সায়েন্স না বা ম্যাথ না। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনার অবশ্যই অবশ্যই আপনাকে স্পিকিং করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনাকে নিজের বাক্য তৈরি করতে হবে। এই যে আমি একটা ক্লাস নিচ্ছি, আমি যত ভালো ক্লাস নিই, আমি 1000টা ক্লাস নিলেও কোনো লাভ হবে না। আপনি যত ভালো টিচারের কাছে যান, শিখতে থাকলে শুধু শিখতে থাকবেন, ওই শেখা কোনোদিন শেষ হবে না। বাট এটা একটা ভাষা, আপনাকে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করতে হবে। তো ওই পেইড কোর্সে এখানে তো এই ফ্রি ক্লাসগুলো উন্মুক্ত থাকে সবার জন্য, যে কোনো বয়সের যে কেউ যে কোনো ওয়েতে করতে পারে। এতগুলো মানুষের ভিতরে টু ওয়ে কমিউনিকেশন সম্ভব হয় না। বাট ওই পেইড কোর্সে যারা আসে, কম স্টুডেন্ট থাকে, সেখানে স্টুডেন্টের সঙ্গে কমিউনিকেট করা যায়, তারা ফিডব্যাক দিতে পারে, তাদের কাছ থেকে এই সেন্টেন্স গুলো বা এগুলো আদায় করে নিতে পারে, আমার গাইডলাইনের মধ্যে থেকে শিখতে পারে। তো যাদের সেটা করার ইচ্ছা তারা সেটা করে তাদের মতো করে। তো এই কথাগুলো আমি এই জন্য বলছি, আলটিমেটলি যাদের শেখার ইচ্ছা আছে তারা অবশ্যই গেইন করবে। তো দেখেন, যেটা আমি বলতেছি, একটা বাংলা সেন্টেন্সকে আমরা কিভাবে ইংলিশ সেন্টেন্সে ট্রান্সলেট করতে পারি। আমি একটা বাংলা বাক্য লিখি, জাস্ট একটু আমাকে টাইম দিবেন। ফর এক্সাম্পল, সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় আমাকে খুব, একটু উল্টোপাল্টা লেখা, এগুলো একটু বুঝে নিবেন। ভদ্রতার সহিত নিমন্ত্রণ করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য। তো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, আচ্ছা এই ওয়ার্ডটা মনে হয় একটু ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, আর পারতেছি না, এরকমই থাক। তো একটু বোঝার ট্রাই করেন। দেখেন, এই অনেক বড় একটা বাংলা সেন্টেন্স লিখলাম। সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য। এই ধরনের বাংলা সেন্টেন্স দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায়, গায়ে জ্বর আসে, আমরা বুঝে পারি না যে কোনটার পর কোনটা লিখবো, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, কিভাবে আমরা এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করব। আমাদের এই প্রবলেমগুলো কিন্তু হয়, বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স আমরা ট্রান্সলেট করতে পারি না, এবং প্রাইমারি লেভেলে আমাদের এগুলো করতে হয়। কিন্তু এটাও, এই যে স্ট্র্যাটেজিটা আমি এতক্ষণ দেখালাম, এই সেম স্ট্র্যাটেজি ফলো করে এই ধরনের বাংলা সেন্টেন্স গুলোকে ইংলিশে ট্রান্সলেট করা যায় কিভাবে। দেখেন, প্রথমে আপনি একটা সাবজেক্ট নেন। সাবজেক্টটা কি? সে, অর্থাৎ হি। এবার ভার্ব আনতে হবে। এই সেন্টেন্সের ভিতরে আমার মেইন ভার্ব কোনটা জানেন? এই যে নিমন্ত্রণ করেছিল, এই যে ওয়ার্ডটা হচ্ছে আমার মেইন ভার্ব। সো নিমন্ত্রণ করা ইংরেজি কি? ইনভাইট করা। তাহলে ইনভাইট এর পাস্ট ফর্ম বসাতে হবে, করেছিল, তাহলে ইনভাইটেড। এই সাবজেক্ট আর ভার্ব ঠিকভাবে বসাতে না পারলে কখনোই একটা সেন্টেন্সকে কারেক্ট করা যায় না। হি ইনভাইটেড, সে নিমন্ত্রণ করেছিল। এবার হুম, কাকে, অবজেক্টটা কি? হুম, কাকে? মি, আমাকে। এটা হচ্ছে অবজেক্ট। আমার এই পর্যন্তই, কিন্তু সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট বসাতে পারলে কিন্তু ইংলিশের একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যায়। আমার এই পর্যন্ত কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স, হি ইনভাইটেড মি, সে আমাকে নিমন্ত্রণ করেছিল। এইবার কোথায় নিমন্ত্রণ করেছিল, কিভাবে করেছিল, এই আগে কিভাবে যে প্রশ্ন করেন যে হাউ, কিভাবে, খুবই ভদ্রতার সহিত, উইথ ভেরি পলাইটলি, সে আমাকে খুবই ভদ্রতার সহিত নিমন্ত্রণ করেছিল। এবার কোথায় করেছিল? ওয়ার, তার মেয়ের জন্মদিনের পার্টিতে। তাহলে আপনি এটা এইভাবে বলতে পারেন, অন হিজ ডটার্স বার্থডে পার্টি। On his daughter's birthday party, he invited me with very politely on his daughter's birthday party. এবার সে যে তার মেয়ের জন্মদিনের পার্টিতে আমাকে নিমন্ত্রণ করেছিল, কখন করেছিল? গতকাল সন্ধ্যায়। তাহলে আমি বলতে পারি যে ইন দা ইভিনিং ইয়েস্টারডে, ইয়েস্টারডে। এই যে গতকাল সন্ধ্যায় যে সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে আমাকে নিমন্ত্রণ করেছিল, সে যে কেন করেছিল? জন্মদিনটি উদযাপন করার জন্য। বাংলাটা কি আছে দেখেন, জন্মদিনটি উদযাপন করার জন্য। তাহলে উদযাপন করা ইংরেজি কি? সেলিব্রেট, আছে রিজন, অ্যাডভার্ব ফর রিজন। সো টু সেলিব্রেট, CELEBRATE। অথবা আপনি এখানে বলতে পারেন যে ফর সেলিব্রেটিং দিস বার্থডে পার্টি, ফর সেলিব্রেটিং দিস বার্থডে পার্টি।
তাহলে দেখেন কিভাবে এই সেম থিংস, সেম স্ট্র্যাটেজি ফলো করে আমি এই সেন্টেন্সটাকেও ইংলিশে ট্রান্সলেট করে নিয়ে আসলাম। আমার বাংলা সেন্টেন্সটা কি ছিল, যে সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য। তাহলে সাবজেক্টটা কি, হি, এরপর ভার্ব বসাতে হবে অ্যাজ ইউজুয়াল। তাহলে হি ইনভাইটেড, সে নিমন্ত্রণ করেছিল কাকে, আমাকে। সো এটা হচ্ছে আমার অবজেক্ট। কথাটা একটু বোঝেন, একটা সেন্টেন্সের ফাংশনটা কি। এবার আমি অ্যাডভার্ব অফ ম্যানার বসাবো, উইথ ভেরি পলাইটলি, যে কিভাবে করেছিল, হাউ দ্বারা প্রশ্ন করলে এই ম্যানারটা পাওয়া যায়। তাহলে উইথ ভেরি পলাইটলি কোথায় করেছিল, অন হিজ ডটার্স বার্থডে পার্টি, তার মেয়ের জন্মদিনের পার্টিতে। এটা আমার কি, অ্যাডভার্ব অফ প্লেস। কেন, কখন করেছিল, ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, গতকাল সন্ধ্যায়। এই ইয়েস্টারডের আগে অনেকে প্রেপোজিশন বসায়, বাট এইখানে কিন্তু কোনো প্রেপোজিশন বসানোর প্রয়োজন হয় না, সেটা প্রেপোজিশনের এক্সাজারেট ইউজ হয়ে যায়। এখানে জাস্ট ইয়েস্টারডে লিখলেই হয়। সো ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, এবার হচ্ছে কেন নিমন্ত্রণ করেছিল, টু সেলিব্রেট অর ফর সেলিব্রেটিং দিস বার্থডে পার্টি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। সো এইভাবে যে কোনো বাংলা সেন্টেন্সকেও ইংলিশে ট্রান্সলেট করা যায় এই সেম কৌশল, সেম স্ট্র্যাটেজিটা মেনটেন করে। তাহলে আমি কি বললাম, যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে মেইনলি এই স্ট্রাকচারটার প্রয়োজন হয়। এরপর কিভাবে আমরা শর্ট কোনো সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি। ফ্রি হ্যান্ডে আপনি কোনো কিছু লিখতে গেলে একটা সাবজেক্ট আপনার মাস্ট লাগবে। সাবজেক্ট আই উই ইউ এর থেকে একটা নিবেন, এরপর যে কথাটা আপনি বলতে চাইবেন, যে কাজটা আপনি করতে চাইবেন, সেই ভার্বটা আপনাকে বসাতে হবে। বসানোর পরে কি করতে হবে, ওই সেন্টেন্সটা বড় করার জন্য, ওই সেন্টেন্সে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসার জন্য আমি ভার্বটাকে জাস্ট কোশ্চেন করতে থাকবো, হোয়াট অ্যান্ড হুম। এটা দিয়ে কোশ্চেন করলে প্রথমত আমি অবজেক্ট পাই, যে তারপর আরো বড় করতে চাইলে, আরো ইনফরমেশন নিয়ে আসতে চাইলে ওই ভার্বটাকে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই এগুলো দিয়ে কোশ্চেন করলে আমার একটা সেন্টেন্স বড় হতে থাকে, লং হতে থাকে, লম্বা হতে থাকে। এবং এটা আবারও বলছি, ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার জন্য সব থেকে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি। এটা আপনারা অ্যাপ্লাই যখন করবেন, তখন এর আনন্দ বা এর মজাটা আপনারা তখনই বুঝতে পারবেন, তার আগে অতটা ভালোভাবে বুঝবেন না। এই যে পর্যন্ত বললাম, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারলেন বা কিছু কি শিখতে পারলেন, আমি কি বললাম, বোঝা যায় কথাগুলো? Yes, sir. We are considering the same নতুন কিছু কি শিখতে পারছেন বা নিতে পারছেন? মনে হয় যে ক্লাসটা ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো বা দরকার, বা কিছু আমি বুঝতে পারলাম বা শিখতে পারলাম, এরকম মনে হয় নতুন কোনো কিছু শিখতে পারলাম? দেখালাম। তো তো দেখেন, এইভাবে আমি এখন আরেকটা বিষয় একটু দেখাবো। আপনারা 10টা মিনিট একটু থাকার চেষ্টা করবেন, তাহলে আমি একটু স্পোকেনের কিছু রুলস নিয়ে আমি কথা বলবো আপনাদের সামনে। যারা এবার স্পোকেনটাকে ডেভেলপ করতেছেন, এটা তো রাইটিং এর একটা পার্ট দেখালাম, এখানে আমার 120 স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার আছে। এইটা নিয়ে আমি একটু কথা বলবো। আপনারা কি আর 10টা মিনিট একটু থাকতে পারবেন যারা আছেন? সম্ভব? ইজ ইট পসিবল? ঠিক আছে, তো একটু দেখেন, এইখানে আমাদের এই স্পোকেনের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, এটা নিয়ে আমি একটু কথা বলবো, যে এই জিনিসগুলোর প্র্যাকটিসটা কিভাবে করতে হয় বা এটা করলে কতটা ডেভেলপমেন্ট আসে, আমি এটা আপনাদের সামনে বলবো। আর তার আগে আমি একটু বলে রাখি, বারবার যারা আমাকে হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে নক করে ভর্তি কোর্সের ডিটেলস জানার জন্য, যারা পেইড কোর্সে আসবেন তাদের কথাটা আমি একটু বলি, যারা করবেন না তারা থাকেন, আমি কাউকে পেইড কোর্স করতে বলি না। আমার অনেক স্টুডেন্ট আছে এবং প্রতিদিন প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়, যারা হওয়ার তারা হয়, যারা হয় না তারা হয় না, কাউকে বলি না আমি এটা। কিন্তু আমি এটা একবারে দেখাই দিই যাতে করে সবাই এটা জানতে পারে, যারা আসবেন না পেইড কোর্স তারাও যদি আমার প্ল্যান বা আমার স্ট্র্যাটেজিটা বুঝতে পারে, যে এই লোকটা কিভাবে তার স্টুডেন্টদেরকে পড়ায়, এই স্ট্র্যাটেজিটা কি, আমি গতকাল একবার বলেছিলাম, যদি আপনি একবার নিতে পারেন বা একবার যদি এই স্ট্র্যাটেজিটা আপনি বুঝতে পারেন, তাহলে আপনি অনেক ভালোভাবে এই জায়গাটা নিজের ব্রেনে ডেভেলপ করে নিজের মতো করে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি শিখতে পারবেন বা এগোতে পারবেন। তো একটু বোঝার ট্রাই করেন এই জায়গাটা, আমি জাস্ট 1 মিনিটে একটু আমি বলে দিচ্ছি, যেহেতু গতকাল বলছিলাম, খুব বেশি বলবো না। যারা পেইড কোর্সে আসবেন, যদি কেউ মনে করেন যে আমি ধারাবাহিকভাবে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, এই ল্যাঙ্গুয়েজটা নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আর যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক বলে হয়তো শিখতে পারবো, আমি একটা টিচার বা মেন্টরের অধীনে থেকে এগোতে চাই, আমার দ্রুত আইএলটিএস দেওয়া দরকার, আইএলটিএস এর প্রিপারেশন আমি নিচ্ছি, বা দ্রুত এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা দরকার আমার প্রফেশনাল লাইফের জন্য, তারা পেইড কোর্সটা করতে পারেন। আর যাদের লং টাইম ধরে শেখার ইচ্ছা তারা ফ্রি ক্লাসগুলোই করতে থাকেন, সমস্যা নেই। কিন্তু যাদের এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, আহ, এটা চাইলে আপনার অবশ্যই একটা গাইডলাইনের ভিতরে আসতে হবে।
অর্থাৎ কারেক্ট স্ট্র্যাটেজি ফলো করে এগোতে হবে, যেটা এই কোর্সটা থেকে আপনারা পাবেন। এই পেইড কোর্সে যেভাবে ক্লাসটা হয় সেটা হচ্ছে ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা থাকবে পেইড কোর্সে বা মেইন কোর্সের ক্লাস, সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে আপনার, শনি সোম বুধ শুক্র, এবং 3 মাসের কোর্স। উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এবং শুধুমাত্র 3 মাস না, আপনার যদি ক্লাস মিস যায় বা প্রবলেম হয়, আপনি যে কোনো নতুন ব্যাচেও পড়তে পারবেন, অর্থাৎ যত দিন না পর্যন্ত আপনি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। এবং আমি কোর্স ফিটা বলে রাখি, আমার কোর্স ফি হচ্ছে 2,000 টাকা। 1,000 টাকা অ্যাডভান্স করে আপনারা ক্লাস শুরু করতে পারবেন, টোটাল কোর্স ফি 2,000 টাকা, এর বাইরে আর কোনো টাকা দিতে হবে না। এর ভিতরেই আমি আপনাকে আমার লেখা একটা বই, এই বইটা প্রোভাইড করব, এই বইটা আপনার সাথে রাখবেন এবং আপনারা রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করবেন। এবং এই কোর্সটা সেইভাবেই ডিজাইন করা হয়েছে যাতে করে যে কোনো বয়সের যে কেউ করতে পারে। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ হন, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যে কোনো বয়সের যে কেউ এই কোর্সটা করতে পারবেন, সেইভাবেই কোর্সটাকে ডিজাইন করা হয়েছে। এবং যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা ইফেক্টিভ একটা কোর্স হবে। মেইন স্পোকেন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে, প্রত্যেকটা ব্যাচ সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে করতে পারে। অর্থাৎ নতুন ব্যাচের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আজকে 7 তারিখ, আগামী 13 তারিখ অর্থাৎ আগামী সোমবার রাত 10টা থেকে পেইড ব্যাচের নতুন ক্লাস শুরু হবে। এর আগে যারা আমার ফ্রি ক্লাসগুলো করেছেন, টাকা টাকা পয়সার প্রবলেমের কারণে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে চেয়েছিলেন, নতুন ব্যাচে যারা পড়তে চান তারা 13 তারিখ থেকে করতে পারবেন, দ্রুত ভর্তি হয়ে যাবেন, এখন ভর্তি চলছে। আর যারা ফ্রি ক্লাসগুলো করছেন তারা ফ্রি ক্লাস করতে থাকেন, এখানেও আপনি শিখতে পারবেন। বাট পার্থক্যটা কি সেটা আমি অলরেডি বলছি, যে পেইড কোর্সে হচ্ছে কম স্টুডেন্ট থাকে, সবার সবাই গাইডলাইনের ভিতর থাকে, প্রত্যেকটা স্টুডেন্টকে অন টু অন কেয়ার করে পড়াতে পারি, তাদের ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকে, তারা স্পিকিং প্র্যাকটিস করতে পারে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, যেটা এই ফ্রি ক্লাসগুলো থেকে হয় না। এখানে অন ওয়ে কমিউনিকেশনের মতো হয়ে যায়, কারণ এতগুলো স্টুডেন্টের ভিতর একবার আনমিউট করে দিলে প্রচুর নয়েজ হয়। তো এই হচ্ছে মেইন কথা। আর প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে, অর্থাৎ যদি কেউ কোনো ক্লাস মিস করেন পরবর্তীতে রেকর্ড এবং পিডিএফ ফাইল পেয়ে যাবেন, প্রিমিয়াম ক্লাসের রেকর্ড, যেটা সারা জীবন আপনার কাছে থাকবে। আর হচ্ছে এই ফ্রি ক্লাস যারা করছেন তাদেরও কিন্তু আমি ফ্রি ক্লাসের রেকর্ড বা ফাইলগুলো আমি দিচ্ছি। তো পেইড কোর্সে যারা আসবেন তারাও সেটা পাবেন। এবং এই কোর্সটা একদম বেসিক থেকে, যারা একদমই বেসিক বা জিরো লেভেলে আছেন তারাও করতে পারবেন। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক আমি পড়িয়ে থাকি, এবং একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে সেইভাবে এই কোর্সের প্ল্যানগুলো সাজানো। আমি কিন্তু একদম ল্যাঙ্গুয়েজের অরিজিনটা নিয়ে কথা বলবো, আমি কিন্তু এইভাবে শিখাই না। আপনারা অন্য বিভিন্ন টিচারের কাছ থেকে ইংলিশ শিখতে পারেন, কোর্স করতে পারেন, যে কোনো একটা জায়গায় আপনি পেইড কোর্স করে আসেন আর আমার এই ফ্রি ক্লাসগুলো করেন। ফ্রি কোর্সটা, নট পেইড কোর্স, আমার পেইড কোর্স করতে বলছি না, যে কোনো একটা জায়গা থেকে আপনি পেইড কোর্স করে এসে আমার এই ফ্রি ক্লাসগুলো করেন, দেখেন আপনি কতটা বেশি ডেভেলপমেন্ট এখানে পান, এটা আমি নিজে আপনাকে অ্যাসিওর করতে পারি। আপনি অবশ্যই অবশ্যই ডেভেলপমেন্ট পাবেন, কারণ আমি সেইভাবেই পড়াই। আমি অনেক জায়গায় দেখবেন এইভাবে দেখায় যে এটা প্লাস এটা প্লাস এটা এরকম স্ট্রাকচার, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, আমি একটা করে দিলাম বাকিগুলো আপনি করেন। কিন্তু এইভাবে শুধু রুলস আর স্ট্রাকচার পড়ে কখনো ডেভেলপ করা যায় না। প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে নিতে হয়। আমি গ্রামার শিখবো, রাইটিং শিখবো, স্পিকিং শিখবো, যেটাই শিখি সেটাকে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করতে পারি এটা আমি আপনাদেরকে শিখাবো। আজকের ক্লাসটাতে একটু গ্রামাটিক্যাল ছিল, আগামীকাল স্পিকিং এর উপর ক্লাস আছে। যারা আগামীকাল রাত 10টায় আপনাদের থার্ড ফ্রি লাইভ ক্লাস হবে, যারা থাকবেন এটা পাবেন। আর এই পেইড কোর্সে টোটাল কোর্স হচ্ছে 70টা, এখানে ইউজ ক্লাস, টোটাল ক্লাস 70টা। অর্থাৎ আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না আপনি কতগুলো ক্লাস পাচ্ছেন। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। অর্থাৎ কিছু কম্পালসারি গ্রামাটিক্যাল টপিক আমি পড়াবো, যেমন আজকে একটা ক্লাস, আমি কিন্তু একটা গ্রামাটিক্যাল ক্লাস নিয়েছি, বাট আপনাদের কি বুঝতে খুব বেশি অসুবিধা হয়েছে বা প্রবলেম হয়েছে? এটার প্র্যাকটিক্যাল ব্যবহার কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এইভাবে কিছু কম্পালসারি গ্রামার ক্লাস হলে কি হবে, আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। ইনস্ট্যান্ট ইউ উইল বি এবল টু ফেস এনি কাইন্ডস অফ প্রেজেন্টেশন অর ভাইবা, ইউ উইল বি এবল টু রাইট এনি কাইন্ডস অফ সিবি, রিপোর্ট, প্যারাগ্রাফ, ডায়লগ, এসে, কম্পোজিশন উইদাউট কনফিউশন, আর আনডাউটেডলি উইল বি এবল টু ডু ইট। এই হচ্ছে মেইন কথা। বাট শুধু যদি স্পোকেন করাই তাহলে কি হয়ে যায়, আমি যতটুকু পড়াবো অতটুকুর ভিতরে আপনি সীমাবদ্ধ থাকবেন, যখনই নিজের মতো করে কিছু করতে যাবেন বা লিখতে যাবেন কনফিউশনে পড়ে যাবেন, এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এই জন্য বেসিক নলেজটা আমার লাগে। একটা 10 তলা বিল্ডিং করতে গেলে তো মাটির নিচে 10 ফুট গর্ত করতে হয়, সো এটা দরকার হয়। হ্যাঁ, এরপর দেখেন 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ধারাবাহিকভাবে সিরিজ বাই সিরিজ প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা ক্লাসের কানেকশন থাকবে। এইখানে আপনার টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ যা যা লাগবে সবই পড়াবো। এই যে কথাটা আমি বললাম না, ইংরেজি শিখতে গেলে ধারাবাহিকতা মেনটেন করতে হয়। আপনি যদি ধারাবাহিকতা না মেনটেন করেন, আজকে আমার কাছে একটা ক্লাস করছেন, কালকে হয়তো ইউটিউবে একটা ক্লাস দেখবেন, পরের দিন ফেসবুক পেজে একটা ক্লাস দেখবেন, বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছর যেতে থাকবে, আপনি কিন্তু শিখতেছেন,
শিখবেন, ওই শিখেই যাবেন, ওই শেখাটা আপনি শেষ নামাতে পারবেন না, নিজের ভিতরে কনফিডেন্টটা আপনি পাবেন না। কিন্তু যদি একটা মেন্টরের অধীনে থেকে সিকোয়েন্সটা বুঝতে পারেন যে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড, এবং কোথায় আমার শেষ, কোথায় আমি শেষ করব। আপনি যদি ওয়ার্ড না পারেন আপনি সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। তো কোনটার পর কোনটা পড়তে হবে, কোনটার সাথে কোনটা কানেক্টেড বা রিলেটেড, এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন, দ্রুত কনফিডেন্টের সঙ্গে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, যেটা এই জায়গা থেকে আমি প্রোভাইড করে থাকি। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। যারা রাইটিং এক্সপার্ট হতে চান, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, যারা ইমেল রাইটিং, ব্লগ রাইটিং, যারা ফ্রিল্যান্সার আছেন, গিগ তৈরি করতে চান, ভালোভাবে লিখতে পারেন না, বায়ারদের সঙ্গে কমিউনিকেশন করতে পারেন না, রাইটিং এ যারা এক্সপার্ট হতে চান, এখানে 10টা মাস্টার্স ক্লাস আছে রাইটিং এর উপর, এবং এর একটা ক্লাস আপনাদের এই ফ্রি ক্লাসের ভিতরেও আছে, ফ্রি ক্লাসে হয়তো আপনারা পাবেন। তো এগুলো দেখলে আপনার রাইটিংটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্রাকটিস, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস, যেগুলো করার মাধ্যমে আপনি পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে নিজের দখলে আনতে পারবেন উইদিন 3 মান্থ, 3 মাসের ভিতরে। উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। অর্থাৎ একটা স্টুডেন্টকে শুধু পড়ালেই হয় না, আমি আপনাকে পড়ালাম, আপনি শিখলেন, বুঝলেন, বুঝে কি হবে, এটা তো একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। আপনি যদি এটা পারতে চান, কথা বলতে চান, তাহলে আপনার মুখ দিয়ে কথা বলতে হবে, আপনাকে আউট স্পোক করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। এই জন্য লাস্টের ক্লাসগুলো আমি মূলত স্টুডেন্টদের দিয়ে কাজ করিয়ে থাকি, আমি আমার গাইডলাইনের ভিতর থেকে, অর্থাৎ এখানে কাজটা আপনার বেশি। এই ক্লাসে বসে আমি আপনাকে একটা কনভারসেশন প্র্যাকটিস করাবো, একটা নিউজ আর্টিকেল ট্রান্সলেশন করাবো, একটা নিউজ পেপারের ছোট ছোট আর্টিকেল, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা ফ্রেজ, কোনটা ক্লজ, সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিংটা কি, এটা যখন আমি আপনাকে প্র্যাকটিস করাই দিব, রাইটিং এর ফরমেশন আপনি বুঝতে পারবেন, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, রিডিং স্পিড বাড়বে, নতুন ভোকাবুলারি থাকলে সেটা আয়ত্তে আনতে পারবেন। নিউজ পেপার যে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য কত বড় ইফেক্টিভ একটা ম্যাটেরিয়ালস, আপনি যতক্ষণ না পর্যন্ত সেখানে হাত দিবেন আপনি বুঝতে পারবেন না। এরপর প্রেজেন্টেশন ক্লাস থাকবে, সার্টেন কোশ্চেন থাকবে, আইএলটিএস এর কিউ কাট কোশ্চেন, তার অ্যান্সারটাও আমার দেওয়া থাকবে, সেই অ্যান্সারটা আমি পড়ে আপনাকে বোঝাই দিব, একজনের একটা স্যাম্পল অ্যান্সার বোঝানোর পরে ওই কোশ্চেনগুলোর এগেনস্টে আপনি নিজের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করে আমার সামনে প্রেজেন্ট করবেন, স্পিকিং করবেন, প্রতিদিন করতে থাকবেন। সেখানে যে ভুলটা হবে আমি আবার আপনাকে ধরাই দিব। সেই ভুল ধরানোর মানুষ যদি না থাকে, গাইডলাইন দেওয়ার মানুষ যদি না থাকে, ওই ভুলটা সারা জীবন বলি থেকে যায়, ওটা আপনি সংশোধন করতে পারবেন না। তো এইভাবে এই ল্যাঙ্গুয়েজটা আমি শিখিয়ে থাকি। প্রথমে আবারও বলছি, বেসিক গ্রামার, দেন স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, এইভাবে সম্পূর্ণ ক্লাসটা আমি নিয়ে থাকি। এবং এই কোর্সের টোটাল কোর্স ফি হচ্ছে 2000 টাকা। এবং আপনারা যারা পারবেন একবারে দিয়ে দিবেন, যারা পারবেন না 1000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, যারা পেইড কোর্স করতে চান। এটা আমার বিকাশ বা নগদ বা রকেট নাম্বার, এবং যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। ইভেন এই যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, যারা আগের রেকর্ডগুলো পাননি বা ফ্রি ক্লাসের রেকর্ড বা পিডিএফ ফাইলগুলো যাদের লাগবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে বা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে নক দিলে আপনারা ভর্তি হতে পারবেন। আবারও বলছি, 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। যদি কেউ মনে করেন আমি ইংলিশ এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে আমি শেখাতে চাই, একটা গাইডলাইনের ভিতর আসতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, তারা এটা করতে পারেন, আপনি ব্যর্থ হবেন না, অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। এবং যারা আসবেন, আপনি এই আমার বইটা পেয়ে যাবেন। এছাড়া আপনাকে একটা আইডি কার্ড দিব, আপনি ভর্তি হওয়ার পর আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। যেহেতু আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যান হয়ে যেতে পারে, বা ফোন নাম্বারটা হারিয়ে যেতে পারে, প্রবলেম হতে পারে। তো এই আইডি কার্ডটা পরে আমাকে দেখালে, এরকম একটা আইডেন্টিটি আপনার থাকবে, এটা পরে আপনি আমাকে দেখালে আপনি নতুন যে কোনো ব্যাচে পড়তে পারবেন, অর্থাৎ একদম ফর্মাল ওয়েতে আপনি এখানে ক্লাসগুলো করতে পারবেন। এছাড়া প্রত্যেকটা স্টুডেন্ট, আমি এটা আগের দিন দেখিয়েছিলাম, আমি স্পিকিং টেস্ট নিয়ে থাকি যে কে কতটুকু ডেভেলপ করলো, কার ডেভেলপমেন্ট কতটা আসলো। দেখেন এই একজন, ইনি হচ্ছে একটা ইংলিশ স্কুলের টিচার, আমার এই কোর্সটা করে সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতেছে, আমি কোশ্চেন করতেছি, সে উত্তর দিচ্ছে, সেখানে ভুল হলে আমি তাকে ধরাই দিচ্ছি। তো এইভাবে ওয়ান টু ওয়ান, অর্থাৎ পার্সোনাল স্পিকিং Last টেস্ট, part. এটাও আপনি দিতে পারবেন বা করতে Actually, I পারবেন। have remembered তো এইভাবে that এই এই জায়গাগুলো আমি দেখাবো। আমার ইউটিউবে আরো অনেকগুলো আছে, এখানে বেশি নেই, আমার ডিলিট হয়ে গেছিল।
এই ছেলেটা আইএলটিএস কমপ্লিট করছে, Do you 7.5 think পেয়েছে that পরে toys is আমার কাছ থেকে কোর্স করে, এই সম্রাট নাম। তো এইভাবে যারা করতে চান প্রফেশনাল ওয়েতে এই জায়গাটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। আমি আবারও বলছি, টোটাল কোর্স ফি 2,000 টাকা, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন যারা পেইড কোর্স করতে চান। এটা হচ্ছে মেইন বিষয়। কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিবেন। অনেকে হয়তো এটা বলতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে পান না, কারণ হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসতে থাকে। অনেকে শুধু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে রেখে দেয়। অনেক মানে যদি কেউ যে বিষয়টা নিয়ে কোশ্চেন করবেন বা জানতে চাইবেন একটু ডিটেলসে লিখে দিবেন। যদি আমাকে না পান কল দিবেন হোয়াটসঅ্যাপে, যদি না পান ফোনে ডিরেক্টলি কল দিবেন, তাহলে আমি অবশ্যই অবশ্যই রিসিভ করবো, ধরবো। কারণ প্রচুর পরিমাণে স্টুডেন্ট নক দিতে থাকে। কালকে প্রায় 4,500 স্টুডেন্ট নক দিছে, আমার 2টা হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে গেছে, 2টা চলে গেছে ওই রিপ্লাই করতে করতে, উত্তর দিতে দিতে। তো এই জন্য সবার মেসেজ গুলো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। কিন্তু আমার এই যে 2টা নাম্বার, এই নাম্বারগুলো আমার ওইভাবে কানেক্টেড না অন্য কোনো গ্রুপের সঙ্গে। এই জন্য এই নাম্বার দুটোয় যারা পার্সোনালি কথা বলতে চান বা যারা ভর্তি হতে চান, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমাকে পাবেন। যারা ইন্ডিয়া থেকে কোর্স করতে চান তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাসগুলো করতে পারবেন। আমি আবারও বলছি, যারা করতে চান তারা করতে পারবেন। এখন ভর্তি চলছে, আজকেও 13 জনের মতো ভর্তি হয়েছে। জাস্ট গতকালকের একটা ফ্রি ক্লাস দেখেই এতগুলো মানুষ ভর্তি হয়েছে। ইমাজিন করা যায় কতটা বিশ্বাস বা ভরসা থাকলে করতে পারে। তো এই হচ্ছে মেইন বিষয়। যারা ভর্তি হতে চান জানাবেন, এই নাম্বারে নক করবেন। আর আমি আপনাদের একটু এটা একটু দেখাতে চেয়েছিলাম, এখানে একটু খেয়াল করেন। এইখানে আমার আরেকটা ফাইল, এটা 120 স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার। এই স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার গুলো আহ, আমি স্টুডেন্টদেরকে ধারাবাহিকভাবে পড়িয়ে থাকি। এই জন্য অনেক সেন্টেন্স, আমি গতকাল একটা কথা আপনাদের বলছিলাম যে টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভ সম্পর্কে ভালো কনসেপ্ট থাকলে ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করা যায়। আপনি বাংলায় কোনো কিছু ভাবলে ইনস্ট্যান্টলি আপনি ইংলিশে লিখতে পারবেন। কিন্তু যাদের ক্রিয়েটিভ মাইন্ডটা একটু কম, যারা একটু ডাল বা একটু দুর্বল এই এই ল্যাঙ্গুয়েজটাতে, এই ধরনের রুলস এবং স্ট্রাকচার গুলো যদি আপনি একটু প্র্যাকটিস করতে পারেন, আপনার অনেকটা ফ্লুয়েন্সি চলে আসবে এই জায়গাটাতে। যেমন দেখেন এখানে একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও, দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। তাহলে এই সেন্টেন্স গুলো এখন আপনার করতে হবে। যেমন সে একজন ভালো শিক্ষক, ভালো লেখক, হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে, রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়, হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। যৌতুক ইংরেজি কি? ডাউরি। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল, হি গেভ মি, দিয়েছিল পাস্ট টেন্স কিন্তু। সো হি গেভ, গিভের পাস্ট ফর্ম গেভ, হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। গাছ আমাদের ফল দেয়, ছায়াও দেয়। তো ট্রি গিভস আস ফ্রুটস, ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড, মানে ছায়া। সো এইভাবে এইগুলো একটু প্র্যাকটিস করতে হয়। এগুলো আমি আমার মানে সাইডে রাখি, এটা কিন্তু আমি ওইভাবে আমার মেইন ক্লাসের ভিতর ইনভলভ করি না, কারণ আমি মনে করি না যে এইগুলো দিয়ে ইংলিশে প্রফেশনাল হওয়া যায় বা এক্সপার্ট হওয়া যায়। কিন্তু আজকে যে বিষয়টা আমি দেখালাম, এই যে সেন্টেন্সের স্ট্রাকচার, কিভাবে লং সেন্টেন্স গুলো তৈরি করতে হয় শর্ট সেন্টেন্স থেকে, বা পার্ট অফ স্পিচেস যে ডেফিনেশন গুলো, এই ধরনের ফাংশন গুলো আমি ক্লিয়ার করে থাকি। এগুলো ক্লিয়ার করতে পারলে, এগুলো সম্পর্কে ভালো কনসেপ্ট থাকলে অ্যাটলিস্ট আপনার ভিত্তিটা মজবুত হবে। এতটুকু বলতে পারি, এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন, ধরে রাখতে পারবেন, আপনি নিজেই মাস্টার্স হতে পারবেন। আরো বাকি ফ্রি ক্লাস তো আছে, সেগুলো করতে থাকেন, করলে আপনি বুঝতে পারবেন। আগামীকাল থার্ড ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন, সেখানে আমি আলোচনা করব আহ টেন্সের প্র্যাকটিক্যাল ব্যবহারটা নিয়ে। এছাড়া হাউ ক্যান উই মেক নেগেটিভ অর ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, হাউ ক্যান উই মেক কোশ্চেন, আই মিন হাউ ক্যান উই অ্যাড WH word with the main sentences, what's the actual difference between do verb and have verb, or you can also say that be verb। এই ভার্ব গুলোর ব্যবহার আমি শিখাবো, am, is, are, was, were, বা do, does, did, have, has, had, কখন মেইন ভার্ব হিসাবে বসে, কখন অক্সিলারি ভার্ব হিসাবে বসে, কখন এরা অর্থ দেয়, কখন দেয় না, কখন নেগেটিভ করার জন্য, কখন ইন্টারোগেটিভ করার জন্য বসে। ইভেন স্পিকিং প্র্যাকটিসটা কিভাবে করতে হয়, সার্টেন টপিকের উপর ইংলিশে কিভাবে কথা বলা যায়, প্রেজেন্টেশন দেওয়া যায়। অর্থাৎ আগামীকালকের ক্লাসটা সম্পূর্ণরূপে স্পোকেনের উপর ডিপেন্ড করাবে, স্পোকেন রিলেটেড। আজকের ক্লাসটা একটু গ্রামাটিক্যাল পারপাসে ছিল, বাট আগামীকালকের ক্লাসটা স্পোকেন রিলেটেড হবে। ফ্রি ক্লাসটা করবেন সবাই। আর পেইড কোর্সের সিট কম, যারা ভর্তি হতে চান, যদি কেউ মনে করেন আমি ভর্তি হতে চাই বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, হয়তো শিখতে পারবো, তারা 1,000 টাকা অ্যাডভান্স করে ভর্তি হতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। আর যারা ডিটেলসে আরো কোনো কথা বলতে চান বা জানতে চান, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিন পার্সোনালি, আমি কথা বলে নিব আপনাদের সঙ্গে। সো দ্যাটস অল ফর টুডে।